পালিয়েই এসেছিলাম আমরা 3 শহুরে নরনারী সেই দুপুরে, এবং আমাদের পেছনে পেছনে ধাওয়া করে এসেছিল জানগুরুর অভিশাপ। तुम दोनों जी नहीं पाओगे, तुम दोनों। इसे शमशान में ही लौट के आना पड़ेगा। मैं इंतजार करूंगा, तुम लोगों का इंतजार करूंगा। আমাদের আজকের গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন বিশিষ্ট সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী ঘাতকের মুখ। বর্তমান প্রজন্মের বাংলা সাহিত্যে যে লেখককে ক্ষণিকের জন্যেও অস্বীকার করা যায় না, সাহিত্যের বিভিন্ন আঙ্গিকে যার অবাধ বিচরণ, তিনি লেখক সৈকত মুখোপাধ্যায়। লেখকের জন্ম 1963 সালে হুগলি জেলার উত্তরপাড়ায়। সাহিত্যের আঙিনায় তার প্রথম আত্মপ্রকাশ 2006 সালে আনন্দবাজার পত্রিকার রবিবারের পাতায় অবলোকিতেশ গল্পের মাধ্যমে। তার লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল অর্কিড রহস্য, খেলার নাম খুন, মাই ডিয়ার মিকি, মৃত রাজা জাগো ইত্যাদি। আমাদের আজকের গল্প ঘাতকের মুখ আমরা নিয়েছি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত মৃত্যুর নিপুণ শিল্প এই বইটি থেকে। গল্পের সূত্রধার আমি কৌশিক, গল্প পাঠে উৎপল সরকার ও আকাশ। শুরু হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের ঘাতকের মুখ। সন্ধে হলেই বাড়িটার চেহারা যেত বদলে। মুক্তি, হ্যাঁ, মুক্তি তো নাম ছিল চাকরটার। হ্যাঁ, মুক্তিনাথ টুডু। সেই মুক্তি একটা একটা করে ফ্রেঞ্চ উইন্ডো বন্ধ করতে করতে এগোতো, পর্দা টেনে দিত কাঁচের শার্সির ওপরে, আর তাকে অনুসরণ করে এগোতো ধূসর সরীসৃপের মতন এক বিশাল ছায়া। এইভাবে সবকটা জানলা দরজা বন্ধ হয়ে গেলেই পুরো দয়াল বাংলোকে সেই ছায়া জন্তুটা নিজের ঠান্ডা পেটের মধ্যে পুরে নিত। ছোটনাগপুর মালভূমির হেমন্তের হিমহিম হাওয়া আমাদের 7 জন মানুষের শরীরে একটা কাঁপুনি লাগিয়ে দিত। আমরা যে যার ঘরে আলো জ্বেলে দিতাম, যদিও কিছুই লাভ হতো না তাতে। 25 বছর আগের বিহারে বিদ্যুতের অবস্থা এতই খারাপ ছিল যে কোনো ঘরেই 60 ওয়াটের থেকে বেশি জোরালো বাল্ব জ্বলত না। আমরা হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে দেখতাম সেই গরিব আলোয় কিভাবে বিরাট বিরাট ঘরগুলোর কোনায় আরো বেশি করে জমাট বেঁধে উঠেছে অন্ধকার। ভাবাই যেত না সকালে এইসব ঘরগুলোই পাখির গানে আর সোনালি রোদ্দুরে ভরেছিল। তারপর কিছুক্ষণ যে যার ঘরে নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে এটা ওটা কথা চালিয়ে যাবার চেষ্টা চালাতাম। আমি আর মন্দিরা, শ্যামল আর মিনা। ভূপতিদা তো ছিলেন বিপত্নিক। ওর সঙ্গে এসেছিল ওর 9 বছরের ছেলে টুনু। আমাদের ঘর থেকেই ভূপতিদা আর টুনুর লুডো খেলার আওয়াজ পেতাম। সব থেকে করুণ অবস্থা ছিল ভূপতিদার ছোট ভাই ভৃগুর। ওর বয়স তখন কত হবে, 22-23, বিয়েও হয়নি। ওর একার জন্যেই একটা ঘর বরাদ্দ হয়েছিল। বালিশে হেলান দিয়ে বসে ট্রানজিস্টারে বিবিধ ভারতী ধরার চেষ্টা করত। রাত একটু বাড়লে কিছু কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসতো। চিক করে একটা আর্তচিৎকার,
মুক্তি আমাদের শিখিয়েছিল। ওটা কেউটে সাপের মুখে ধরা পড়া ইঁদুরের অন্তিম কান্না। শীত ঘুমে চলে যাবার আগে সেই হেমন্তয় দয়াল বাংলোর পুরনো দেওয়ালের ফাটলে ফাটলে মনসার বাহনেরা ভীষণ সক্রিয় হয়ে উঠেছিল। তার চেয়ে অদ্ভুত ছিল সেই 100 বছরের পুরনো বাড়ির ভেতর নিচ থেকে উঠে আসা একটা শব্দ, ঠিক ঠিক যেন কেউ আঁজলা ভরে সোনার মোহর তুলছে আর মাটির নিচের কোনো ঘরের মেঝেই ছড়িয়ে দিচ্ছে। ওটাও মুক্তি বলেছিল, এক ধরনের ঝিঁঝি পোকার ডাক। আমাদের অবশ্য যখের ধনের কথাই মনে পড়ত। একটু বাদেই আমরা বুঝতে পারতাম 2 বা 3 জনে মিলে ওই বুকের ওপর চেপে বসার নির্জনতার মোকাবিলা করা অসম্ভব। তখন আমরা যে যার ঘরের ভেজানো দরজা খুলে মাঝখানের ডাইনিং হলটায় জড়ো হতাম। ওই হলটারই দুপাশে সার দিয়েছিল আমাদের ঘরগুলো। সেই ঘরের ঠিক মধ্যেখানে ছিল প্রমাণ মাপের এক ডিনার টেবিল, তাকে ঘিরে 12টা চেয়ার। চেয়ারগুলোয় ছড়িয়ে ছিটিয়ে বসে আমাদের আড্ডা শুরু হতো। এতক্ষণে একটু লঘু হতো আবহাওয়া, কিন্তু সেও বেশিক্ষণের জন্যে নয়। দয়াল বাংলোর সামনে দিয়েই লালিটাড়ের শ্মশানভূমিতে পৌঁছানোর পথ এঁকে বেঁকে চলে গিয়েছিল লালি নামে সরু নদীটার দিকে। তাই থেকে থেকেই আমাদের আড্ডার কণ্ঠরোধ করে সামনের পথ থেকে আওয়াজ উঠত, রাম নাম সত হ্যায়, রাম নাম সত হ্যায়। সামনের বাগানের ঝুপসি গাছপালার ফাঁক দিয়ে দেখতে পেতাম সাদা কাপড় পরা কটা মানুষ দ্রুত পায়ে হেঁটে চলেছে। বাংলোয় ঢোকার মূল দরজাটা ছিল ডাইনিং হলেরই উত্তর দেওয়ালে। সেই দরজা দিয়ে দৃষ্টি মিললে দেখতে পেতাম অনেক দূরে নিকষ কালো অন্ধকারের বুকে ফুটে উঠেছে একটা দুটো টুকটুকে লাল আগুনের ফোঁটা। ওদিকেই শ্মশান। এই অবধি বলে মণিমোহন মিত্রকে একটু থামতে হলো, কারণ এই সময় তাঁর কাজের মেয়েটি আমাদের জন্য চা নিয়ে ঢুকেছিল। ওর চোখের ইশারায় আমি আমাদের মাঝখানে কাছের টেবিলের ওপর টেপ রেকর্ডারটা বন্ধ করে চায়ের কাপ তুলে নিলাম। এই সাক্ষাৎকারটা পাওয়ার জন্য আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। টেলিফোনে উনি নিজের শারীরিক অসুস্থতার কথা বলে আমার অনুরোধ এড়িয়ে যেতে চেয়েছিলেন, তবে আজ মুখোমুখি বসে মনে হচ্ছে অসুবিধে যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। আজকের মণিমোহন মিত্র পরিষ্কারভাবেই একজন ভেঙে পড়া মানুষ। তাঁর চোখের তারা ঘোলাটে, তাঁর বাঁ গালের একটা ছোট মাংসপেশি নিজে থেকেই কচ্ছপের বিচ্ছিন্ন হৃৎপিণ্ডের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে। মুখোমুখি বসে দেখতে পাচ্ছি তার জামার বোতাম উল্টোপাল্টা বোতাম ঘরে লাগানো। একটা সিগারেট ধরাতে তিনি এই মাত্র 5টা কাঠি নষ্ট করলেন। শুধু শুধু তাঁর মুখ থেকে বেরিয়ে আসা অনর্গল কথার মধ্যে খুঁজে পাওয়া যায় 8-এর দশকের সারা জাগানো গল্পকার মণিমোহনকে, যে শব্দরা এক সময় তার কলমের দাসত্ব স্বীকার করেছিল, তারাই যেন এখনো তাঁর 2 ঠোঁটের ফাঁক দিয়ে অনর্গল ঝরে পড়ছে। ও হ্যাঁ, যা বলছিলাম, তাই মণিমোহন মিত্রের কাছে পৌঁছবার জন্যে জীবনে এই প্রথমবার আমায় তঞ্চকতার আশ্রয় নিতে হয়েছে। আমাকে বলতে হয়েছে আমি সমাজতত্ত্ব ও পরাবিদ্যা নিয়ে গবেষণা করি, অর্থাৎ ডাকিনী বিদ্যা, ভুডু, ওঝাগিরি, তন্ত্রমন্ত্র এইসব, এবং মানুষের উপর তার প্রভাব, এই আর কি। টেলিফোনে তাঁকে আমি বলেছি যে যত লোক এই ধরনের অলৌকিক অভিজ্ঞতা আছে বলে দাবি করে, তার মধ্যে অর্ধেক ভণ্ড আর বাকি অর্ধেক বোকা।
স্টাডি করার উপযুক্ত যে কয়েকটা কেস আমি খুঁজে পেয়েছি তার মধ্যে মণিমোহন বাবুর অভিজ্ঞতা সব দিক থেকে ইউনিক। কারণ পুরনো খবরের কাগজের কাটিং ইত্যাদি থেকে যেটুকু জানতে পেরেছি তাতে মনে হয়েছে 25 বছর আগে তার জীবনে যে অভিশাপ নেমে এসেছিল তা একই সঙ্গে ছিল ভয়াবহ এবং অপ্রতিরোধ্য। পূর্ব অনুমান থাকা সত্ত্বেও সেদিন মণিমোহন বাবু বা তাঁর সঙ্গী সাথীরা তাদের আরও 2 জন সঙ্গীর মৃত্যু আটকাতে পারেননি। কেমন ছিল সেই অভিশাপের প্রণেতা, সেই জানগুরু? কেমন করে জানগুরুর দেওয়া মৃত্যুদণ্ড বাস্তবায়িত হয়েছিল মণিমোহন বাবুর স্ত্রী এবং বন্ধুর ওপরে? এই সবই আমার গবেষণার প্রয়োজনে জানা ভীষণ দরকার। নিশ্চয়ই আমার এই আকুলতা তার বিশ্বাসযোগ্য ঠেকেছিল, যে কারণে মণিমোহন মিত্র আমাকে আজ তার গুলাম লেনের এই জনশূন্য বাড়িতে ডেকেছেন সাক্ষাৎকারের জন্য। আপাতত যেহেতু মণিমোহন মিত্র কথা থামিয়ে মনোযোগ দিয়েছেন চায়ের কাপে, তাই এই সুযোগে আমি আরেকবার আমার কোলের ওপর রাখা ডায়েরিটাতে চোখ বুলিয়ে নিলাম। এইখানেই সেঁটে রেখেছি 25 বছর আগের কয়েকটা খবরের কাগজের কাটিং। তখনকার কলকাতা থেকে প্রকাশিত বাংলা কাগজগুলোতে খবরটা কোনো গুরুত্বই পায়নি। আমাকে ঘাঁটতে হয়েছিল বিহার থেকে প্রকাশিত হিন্দি কাগজগুলো। সেখানেও মূল ঘটনার বর্ণনার চেয়ে বেশি ঝোঁক রহস্যময়, রোমাঞ্চক ইত্যাদি বিশেষণ প্রয়োগের। তবু তার মধ্যে থেকেও ঘটনার সূত্রপাত হিসেবে যা যা জানা যাচ্ছে তা এই রকম। 1985 সালে পুজোর ঠিক পরপরই কলকাতা বিখ্যাত প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী শ্রী ভূপতিনাথ দাসের দর্জিপাড়ার বাড়িতে একটা ছোটখাটো বিজয়া সম্মিলনী হয়। সেখানে উপস্থিত ছিলেন ভূপতিবাবুর সৎ ভাই ভৃগুনাথ। ভূপতিবাবুর স্ত্রী তখন সবেমাত্র তার আগের বছরেই স্বর্গগতা হয়েছেন। তাঁর একটি 9 বছরের পুত্র সন্তান ছিল, যার ভালো নাম মৃগাঙ্ক আর ডাকনাম টুনু। সেই বিজয়া সম্মিলনীতেই ঠিক হয় তারা ওই কয়েকজন একসঙ্গে কাছে পিঠে কোথাও কয়েকদিনের জন্যে বেড়াতে যাবেন। বেশ একটা পিকনিকের মতো ব্যাপার হবে। উৎসাহটা ছিল প্রাথমিকভাবে ভূপতিবাবু আর মণিমোহনের স্ত্রী মন্দিরার। মন্দিরা ছিল স্বভাবতই প্রাণোচ্ছল, আর ভূপতিবাবু বোধহয় স্ত্রীর মৃত্যুজনিত নৈরাশ্যের হাত থেকে মুক্তি পাবার জন্যে এমন একটা আউটিংয়ের প্রয়োজন বোধ করছিলেন। শ্যামলের সঙ্গে ঠিক সেই মুহূর্তে ভূপতিবাবুর সম্পর্ক ছিল একটু তিক্ত, কারণ ভূপতিবাবু শ্যামলের বই ছাপতে রাজি হচ্ছিলেন না। এইখানে বলে রাখা ভালো, সাহিত্যে রচনায় শ্যামল রায়ের আগ্রহ ছিল যত বিপুল, প্রতিভা ছিল সেই অনুপাতেই ক্ষুদ্র। কিন্তু পরের বিত্ত আর নিজের প্রতিভাকে কেই বা কম দেখে, তাই শ্যামলের ধারণা হয়েছিল তার বন্ধুর প্রতি ভূপতিদা অকারণ পক্ষপাত করছে। বাংলার তৎকালীন পাঠককুল অবশ্য আজও সাক্ষ্য দেবে মণিমোহন মিত্রের সাহিত্যগুণ সম্বন্ধে, এবং তারই পাশাপাশি সাহিত্য জগৎ থেকে তার আকস্মিক এবং অকাল অবসর নিয়েও তাদের দীর্ঘশ্বাস চাপা থাকবে না। বেড়াবার জায়গা হিসেবে লালি টাঁড়কে নির্বাচন করেছিলেন মণিমোহনই। যশিরি থেকে দেওঘর যাবার পথে ছোট বড় টিলার মধ্যে মুখ লুকিয়ে বসে থাকা এই শান্ত সাঁওতালি গ্রামটি সেদিনও টুরিস্ট স্পট ছিল না, আজও নয়। তবে মণিমোহনের এক বন্ধুর সেখানে একটি পৈতৃক বাগান বাড়ি ছিল। মণিমোহন বিয়ের আগে কয়েকবার বন্ধু বান্ধবের সঙ্গে সেই বাগান বাড়িতে গিয়ে তুমুল হইহল্লায় দিন কাটিয়ে এসেছেন। তাই মণিমোহন সেই বিজয়া সম্মিলনীর দিনে বন্ধুদের জানিয়েছিলেন লালিটারের অপূর্ব নৈসর্গিক শোভার কথা, লালমাটির পথ আর পথের ধারে ধারে আকাশ ছোঁয়া ইউক্যালিপটাস গাছের কথা, কাঁচের মতো স্বচ্ছ জলস্রোতের তীর তীরে লালি নদীটির কথা, আর রাতের আকাশে হাতের মুঠোর মতো বড় বড় নক্ষত্রের কথা। যদিও বাস্তবে দেখা গিয়েছিল লালিটারের এছাড়াও অন্য এক ছমছমে রূপ আছে, যা আগের কোনোবারে মণিমোহনের চোখে পড়েনি।
বোধহয় বন্ধুবৃত্তের তুমুল মাতাল হইহল্লার মধ্যে ডুবেছিলেন বলেই। তবে সেবার পরিবার নিয়ে বেড়াতে গিয়ে যে সেই অস্বস্তিকর পরিবেশ তাকেও প্রভাবিত করেছিল তা মণিমোহন মিত্র একটু আগে নিজেই আমাকে বললেন। যাই হোক, তো সেই 1985 নভেম্বর মাসের মাঝামাঝি সেই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়িত হল। ভূপতিনাথ দাস, তাঁর ছেলে টুনু, ভৃগু, মণিমোহন, মন্দিরা, শ্যামল রায়, মীনা রায় এই 7 জন রওনা হলেন লালিটারের উদ্দেশ্যে। ফিরেছিলেন অবশ্য তাদের মধ্যে 5 জন। খুব মৃদু একটা আওয়াজে চমকে মুখ তুলে চাইলাম। বাঁ হাতে প্লেট এবং ডান হাতে কাপ ধরে দুটো হাতকেই একসঙ্গে ঠোঁটের দিকে তুলে ধরেছিলেন মণিমোহন মিত্র, যাতে কাপ থেকে চা চলকালেও চাটা প্লেটের উপরেই পড়ে। এভাবে কিছুটা পানীয় হয়তো তিনি গলৎকরণ করতে পেরেও ছিলেন, তবে আপাতত তার 2 হাতই থরথর করে কাঁপছে, আর তাতেই কাপে প্লেটে ঠোকাঠুকি লেগে ওই রকম শব্দ উঠছে। তার দৃষ্টি নিজের হাতকে ছেড়ে স্থির হয়ে আছে যে ঘরে আমরা বসে আছি, সেই ঘরেরই একটা দেওয়ালে, যেখানে এক মহিলার সাদা কালো ফটোগ্রাফ টাঙানো রয়েছে। ওই প্রতিকৃতি কি তবে মণিমোহনের এই মুহূর্তের উত্তেজনার কারণ? পরক্ষণেই বুঝলাম, হ্যাঁ ঠিক তাই। কারণ আমাকে আর কিছু ভাবার অবকাশ না দিয়ে মণিমোহনবাবু সম্মোহিতের মতন চেয়ার ছেড়ে উঠে গেলেন ওই ছবিটার সামনে। লম্বাটে ফ্রেমের ওপরের দিকে শীর্ণ আঙুলগুলো ছোঁয়ালেন পরম মমতায়, যেখানে সেই মহিলার মুখ, কিন্তু তারপরেই স্নায়বিক দুর্বলতায় সেই আঙুলগুলো কাঁচ ছুঁয়ে নামতে থাকল। কাঁচের ওপর জমে থাকা ধুলোয় লাঙুলের দাগের মতন পাশাপাশি কয়েকটা চিহ্ন ফুটে উঠল। মন্দিরা, ঘোষণা করলেন মণিমোহনবাবু। যদিও সেটা উনি না বললেও বুঝতে পারতাম। ওর ঘরে মৃত স্ত্রীর ছবি থাকাটাই স্বাভাবিক, কিন্তু তারপর উনি যা বললেন তার জন্যে প্রস্তুত ছিলাম না। This very picture was an instrument of Jan Guru. বলেন কি ভদ্রলোক, ওই ছবিটাই ছিল জান গুরুর হাতিয়ার? ভালো করে ছবিটার দিকে তাকালাম, গাটা একটু শিরশির করে উঠল। সে কি এই জন্যে যে ভদ্রমহিলা অতি অল্প বয়সেই বড় বিভৎস মরণ মরেছিলেন, আর সেটা আমি জানি, নাকি অন্য কোনো কারণও আছে? হ্যাঁ আছে, অন্য একটা কারণ আছে। তা হলো ওর ভঙ্গিমা, যাকে ইংরেজিতে বলা হয় পোজ। দীর্ঘাঙ্গী সুন্দরী যুবতীটি দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিক হতো তার মুখটা যদি সামনের দিকে ফেরানো থাকত, কিন্তু তা নেই। ঈষৎ পাশ ফেরানো থাকলেও বুঝতাম যে তিনি ইচ্ছাকৃতভাবেই মুখের সেই অংশটুকু ফটোগ্রাফারের দিকে মেলে ধরেছেন, যে অংশটুকু তার নিজের প্রিয়। কিন্তু এক্ষেত্রে তাও হয়নি। তার কোনো মনোযোগই যেন ফটোগ্রাফারের দিকে নেই। তিনি তাকিয়ে আছেন নিজের ডান পাশে, একটু উপরে, যেন সেখানে বাতাসে ভেসে রয়েছে এক অলিক পাখি, যার দিক থেকে তিনি চোখ ফেরাতে পারছেন না। মণিমোহন বাবু আবার চেয়ারে এসে বসলেন। আমিও টেপ রেকর্ডার অন করলাম। লালিটারে 7 দিন থাকার প্ল্যান ছিল আমাদের। তার মধ্যে প্রথম 2 দিন কেটে গেল। ওই সন্ধেবেলায় যে গা ছমছমানির কথা বলেছিলাম, তাছাড়া আর তেমন কোনো অসুবিধে ছিল না। সন্ধ্যের সেই অস্বস্তিটুকু পুষিয়ে দিতেই যেন সকাল হলেই ভূপতিদা মহা লাফালাফি শুরু করে দিতেন। ভীষণ প্রাণবন্ত মানুষ ছিলেন তো। ভোরবেলা থেকেই হাঁক ডাক করে সকলকে তুলে দিয়ে বলতেন, কিরে, শুয়ে শুয়ে সময় নষ্ট করছিস তোরা?
উঠে পড় শিগগির। চল নদীর ওই দিকটা বেরিয়ে আসি, ফেরবার সময় বাজার থেকে জিলিপি কিনে আনবো। এখানকার টাটকা গরম দুধ আর সঙ্গে জিলিপি, আহা, প্রাণ জুড়িয়ে যাবে দেখিস। আমরাও আর যেতে আপত্তি করতাম না, বেড়াতেই তো গিয়েছি। আর লালিটারে তো যেদিকেই যাও সেদিকেই বেড়াবার জায়গা। ইউক্যালিপটাসের ছায়ায় ঢাকা নির্জন রাস্তা, শহর ছাড়িয়ে গেলেই দুপাশে সদ্য মাথা বাড়ানো পেঁয়াজ আর সর্ষে চারায় ভরা ক্ষেত, মাথার উপর দিয়ে কলস্বরে ছুটে চলেছে রাশি রাশি টিয়া পাখির ঝাঁক, বোধহয় ওই ত্রিকুট পাহাড়ের দিকেই। প্রথম দিন গ্রামের মধ্যেটাই একটু ঘুরে দেখলাম, তেমন কিছু নেই, এক বহু প্রাচীন রাম সীতার মন্দির ছাড়া। ফিরতে ফিরতে দুপুর হলো। দয়াল বাংলোর পেছনের দিকে আতা গাছে ঘেরা এক বিশাল ইঁদারা ছিল, যেমনটা এদিকে বেশিরভাগ বাড়িতেই থাকে। সেই কুয়োর হিম জলে ছেলেরা সবাই মহা আনন্দে চান সারতে গেল। তারপর লালি নদীর টাটকা মাছের ঝোল দিয়ে মধ্যাহ্নভোজ সেরে ঘুম। মন্দিরাকে দেখলাম না, ভাবলাম অন্য মহিলার সঙ্গে আড্ডা জমিয়েছে। তৃতীয় দিন সকালে ভৃগু প্রস্তাব দিল, চলুন একটু নদীর দিকটায় হেঁটে আসা যাক। আমাদের বাংলোর যেদিকে শহরে যাবার রাস্তা, তারই বিপরীতে একটা লাল মাটির সরু পথ এঁকে বেঁকে উঁচু নিচু মালভূমির মধ্যে দিয়ে চলে গিয়েছিল লালি নদীর দিকে। দয়াল বাংলোর ছাদের ওপরে উঠলে দেখা যেত সেই নদীর সরু স্রোত দূরে চিকচিক করছে। মিনা, মন্দিরা ওরা প্রথমটায় ভৃগুর প্রস্তাবে গাঁইগুঁই করছিল, কারণ আগের দুরাতে ওরা দেখেছে ওদিকেই শবযাত্রাগুলি চলে যায়। কাজেই ওরা মেকে বসল। আমরা অবশ্য ওদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম, বললাম শ্মশানের দিকটায় না গেলেই হলো। তাছাড়া অমন সুন্দর রাস্তাটা ধরে একটু হেঁটে আসবার লোভ ওদেরও যে ছিল না তা নয়। অতএব সবাই মিলে বেরিয়ে পড়া গেল। বুঝিনি সেদিন আমাদের সেই নিষ্ক্রমণ ছিল নিয়তি নির্দিষ্ট। প্রায় 2 কিলোমিটার দূরের নদী অবধি হেঁটে যেতে যেতে বেশ বেলা হয়ে গেল। রোদ্দুরে আর সকালের সেই মিষ্টত্ব ছিল না, গায়ে রীতিমতন বিঁধ ছিল তা। জানি না কিভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক শ্মশান ভূমির কাছেই। কোথাও তেমন ঘাট, মন্দির কিংবা শ্মশান যাত্রীদের ঘরের মতন কিছু ছিল না। তবু ইতস্তত নদীর তীরে সাদা বাড়ির উপর ছড়িয়ে থাকা অঙ্গার, ভাঙা মাটির কলসি আর ভিজে কাঁথাকানি থেকে বুঝতে অসুবিধে হচ্ছিল না আমরা কোথায় এসে পৌঁছেছি। ঠিক সেই সময় একটা অদ্ভুত বাতাস উঠল। পরিত্যক্ত যজ্ঞভূমির মতন সেই সাদা বালির চরের ওপর দিয়ে তাড়া খাওয়া জন্তুর মতন কেঁদে কেঁদে ছুটে বেড়াতে লাগলো সেই হাওয়া। কখন সে মুখ গুঁজল বালির কুণ্ডের তলায়, কখনো আবার জড়িয়ে ধরল ক্ষয়ে যাওয়া খেজুর আর ফণি মনসার গাছগুলোকে। তবু সেই হাওয়া যেন মুক্তি পাচ্ছিল না, থামছিল না তার কান্না। আমাদের সঙ্গে এসেছিল ওই কাজের লোক মুক্তিনাথ টুডু। তার মুখ দেখলাম সাদা হয়ে গেছে। বিড়বিড় করে কি যেন বলছিল সে, মনে হলো বলছে, এ তো ভালো কোথা নয়, একদম ভালো কোথা নয়, খারাপ বাতাস, এইটা খারাপ বাতাস। তারপর হঠাৎই আমাদের ডান দিকে মানুষ সমান উঁচু একটা কাশের জঙ্গলের বুক চিরে দিয়ে মিলিয়ে গেল সেই হাওয়া। আর আমরা অবাক হয়ে দেখলাম শ্মশানের ধারে সেই
কাশের জঙ্গলের মধ্যে একটা কুঁড়ে ঘর। ঘর বললে একটু ভুল বলা হয়, অনেক জন্তু অমন বাসা বানায়। কয়েকটা বড় পাথর সাজিয়ে একটা দেওয়ালের মতন কিছু খাড়া করা হয়েছে, আর আর তার উপরে ওই কাশ ডাঁটারই ছাউনি। ঘরটার সামনে একটা ছেঁড়া মাদুরের মতন কিছু ঝুলছিল, যেটা খুব সম্ভবত মরার বিছানা থেকেই জোগাড় করা। দ্রিম দ্রিম কোনো তালবাদ্যের শব্দ ভেসে আসছিল ঘরটার মধ্যে থেকে, খুব একটা জোরে নয়, যেন নিজেকে শোনানোর জন্যই কেউ বাজাচ্ছে। কি অদ্ভুত না? মন্দিরা হঠাৎ তার পাশে দাঁড়িয়ে থাকা ভূপতিদার হাত ধরে টান দিল। চলুন দেখে আসি কে রয়েছে ঘরটার মধ্যে। আহা, কি দরকার মন্দিরা? ও যে আছে থাক না, আর তার প্রাইভেসিতে তোমার হামলা করার দরকারটা কি? মিনা বাধা দেওয়ার চেষ্টা করলো ওদের। আমারও ওই একই কথা মনে হচ্ছিল। এই নির্জন জায়গায় যে মানুষ বাসা বেঁধে রয়েছে, বোঝাই যাচ্ছে সে অন্য মানুষের সঙ্গ এড়াতেই তা করেছে। কি প্রয়োজন তার নির্জনতাকে ভেঙে দেওয়ার? কিন্তু ভূপতিদা মন্দিরাকে সমর্থন করে বললেন, আহা চলোই না। যে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার লোকাল কালচারটার সঙ্গে একটু পরিচিত হওয়া প্রয়োজন। ড্যান্সিবাবুদের মতন শুধু ওই বাজারটুকু দেখেই কলকাতা ফিরে গেলে হবে? ভূপতিদার সমর্থন পেয়ে মন্দিরা এবার দ্বিগুণ উৎসাহের সাথে বলে উঠল, চলো। তোমরা না ভীষণ ভীতু। কতদিনের ইচ্ছে একটা শিব ঠাকুরের মতো শ্মশানবাসী দেখব, আর তোমরা বলছো দরকার নেই। এই বলে মন্দিরা আর ভূপতিদা পা বাড়ালেন ঝুপড়িটার দিকে। অগত্যা পেছন পেছন আমরাও। তবে এবারে বাধা এলো অপ্রত্যাশিত জায়গা থেকে। মুক্তিনাথ যে মুহূর্তে বুঝতে পারল আমরা ওই কুঁড়ের ভেতর উঁকি মারতে চলেছি, সেই মুহূর্তে সে পেছন থেকে ছুটে এসে দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে মন্দিরা আর ভূপতিদার পথ আগলে দাঁড়ালো। না বহু দিদি, না, সর্বনাশ হয়ে যাবে। যেন না বহু দিদি, আমার বাত শুনেন আপনি, যায়েন না। অবাক হয়ে থেমে গেলাম আমরা। লালি নদীর চড়া কুয়াশাহীন রোদে ঝকমক করছে চারপাশটা। কোন রকম সর্বনাশের কথা সেই পরিবেশে মাথায় আনা সত্যি একটু কঠিন ছিল। মন্দিরা বোধহয় সেই জন্যেই অশিক্ষিত সাঁওতাল ছেলেটার আতঙ্কিত হাবভাব দেখে খিলখিল করে হেসে ফেলে বলল, কিসের ভয় পাচ্ছিস মুক্তি? কে আছে ওই ঘরে যে আমাদের এতগুলো মানুষের সর্বনাশ করতে পারবে? জান গুরু, জান গুরু, আপনারা জানেন না বহু দিদি, কারাত সাপের থেকেও ভয়ঙ্কর ও মানুষ। সাধ করে কেউ ও ডেরায় পা রাখে না। যাবেন না বহু দিদি, ফিরে যান, ফিরে যান এখান থেকে। এবার হেসে উঠলেন ডাকাবুকো ভূপতিদা। এগিয়ে এসে এক ঝটকায় মুক্তিকে সামনে থেকে সরিয়ে দিলেন। তারপর এক হাতে ধরলেন মন্দিরার হাত, অন্য হাতে সেই ছেঁড়া মাদুরের পর্দাটাকে প্রায় উড়িয়ে দিয়েই ঢুকে পড়লেন জানগুরুর ডেরায়। কেমন একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো চারদিকে। একটু খেয়াল করতেই বুঝতে পারলাম থেমে গিয়েছে সেই তালবাদ্যের আওয়াজ। তাই এত নৈঃশব্দ চারদিকে। পরক্ষণেই সেই নৈঃশব্দকে খান খান করে দিয়ে ছোট্ট টুনুর আকুল ডাক ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। যেও না, ও বাবা, যেও না ওখানে, আমার ভীষণ ভয় করছে বাবা। ভৃগু তাড়াতাড়ি এগিয়ে এসে ভাইপোকে কোলে তুলে নিল। টুনু তখনও কেন জানি অজানা কোন এক আতঙ্কে দম নিতে পারছে না যেন। সত্যিই আমি সেদিন দম নিতে পারছিলাম না মণি কাকা। তখনও তো লালিটারের লাল মাটির বুকে লুকিয়ে থাকা ভয়াবহতার কিছুই দেখিনি আমি। নারকীয় খেলা তো শুরুই হয়নি তখনও।
শুরু হবে পরের দিন থেকে। তবু আমি আমি সেদিনের 9 বছরের ছেলেটা কতটা যে ভয় পেয়ে গিয়েছিলাম সেটা যে খুব অস্বাভাবিক ছিল না। যে ছেলে মাত্র আগের বছরই দেখেছে তার মাকে, তার জীবন সর্বস্বকে উঠোনে শুইয়ে রাখা হয়েছে, পাড়ার কাকিমা জেঠিমা এসে মুঠো মুঠো সিঁদুর মায়ের সিঁথিতে ছুঁয়ে কৌটোয় ভরে নিয়ে যাচ্ছে, যার চোখে তখনও ভাসছে মায়ের টকটকে আলতা রাঙানো পা দুটো বাহকদের কাঁধে চেপে দ্রুত গতিতে মিলিয়ে যাচ্ছে দূর থেকে দূরে, তার আতঙ্ক আপনার অনুমান ক্ষমতার বাইরে। তা হলেনই বা আপনি লেখক। তাই সেদিন যখন বাবাকে দেখলাম মন্দিরা কাকিমার হাত ধরে ওই ঘরটায় ঢুকে যেতে, যেখানে ঢুকতে সবাই বারণ করছিল, তখন আমার মনে হয়েছিল এবার বোধহয় বাবাও আমাকে ছেড়ে চলে গেল। এতটাই ভয় পেয়েছিলাম সেদিন মণি কাকা, মনে হচ্ছিল ছোটকার কোলে নয়, আমাকে এক অতল খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ। তারপর এক সময় বাবা আবার বেরিয়ে এসেছিল, এটুকুই মনে পড়ে আমার। হ্যাঁ, এটুকুই। সাময়িক স্বস্তি পেয়েছিলাম, আর তারপরে তো কিন্তু না, নিজের স্মৃতিতে সবকিছু এমন আবছা হয়ে গেছে বলেই তো এত প্রতারণার মধ্যে দিয়ে আপনার কাছে পৌঁছেছি মণি কাকা। আপনি বলুন, আমি শুধু শুনে যাই। আমারও একটা গল্প আছে, বলবো আপনাকে, সব বলবো, তবে এখন নয়। ওরা যে কি করে ঢুকেছিল ওই ঘরটায় জানি না, ভয়ঙ্কর এক জেদের বশেই নিশ্চয়ই, না হলে অমন বিভৎস গন্ধ ভাবলে এখনো গা গুলিয়ে উঠছে। তবু আমি বাইরে থাকতে পারিনি। প্রথম থেকেই আমি ব্যাপারটাকে হালকাভাবে নিতে পারছিলাম না। মুক্তিনাথের সাবধানবাণী শোনবার পর থেকেই মনে হচ্ছিল যদি ঘরের ভেতর একটা পাগলি থাকে কিংবা মাতাল, তাহলেও তো সে আক্রমণ করতে পারে মন্দিরাকে। তাই ওদের পেছন পেছন আমিও ঢুকে পড়লাম জানগুরুর আস্তানায়। একটা মাত্র ঘুলঘুলি ছাড়া আর কোনো ফাঁক ছিল না সেই ঘরের দেওয়ালে। তাই দুপুরবেলাতেও অন্ধকার হয়েছিল সেই ঘরের ভেতরটা। ঘরের বাইরের সেই মরা পচা গন্ধ আর সেখানে পাওয়া যাচ্ছিল না। তার বদলে একটা মাদক গন্ধে ভরেছিল সেই ঘরের ভেতরটা। কেমন যেন নেশা ধরানো একটা গন্ধ, যেটা নিশ্চয়ই ঘরের কোণায় পুড়তে থাকা লতাপাতার স্তূপটা থেকেই আসছিল। ধোঁয়া আর অন্ধকারের বাধা কাটিয়ে কিছু দেখবার আগেই আমাদের কানে এলো একটা শব্দ, কোণঠাসা জানোয়ারের গর্জনের মতন একটা আওয়াজ, মানুষেরই গলার আওয়াজ। সেটা কিছু বলছিল নিশ্চয়ই সেই আওয়াজ আমাদের, কিন্তু ভাষাটা অচেনা হওয়াতে বুঝতে পারতাম না কিছুই। একটু নীরবতার পরে আবার সেই আওয়াজ পেলাম। অশুদ্ধ হিন্দিতে কেউ আমাদের বলছে বেরিয়ে যেতে। দক্ষিণ কলকাতার মেয়ে কনভেন্টের ছাত্রী মন্দিরা ইতিমধ্যেই উৎকট বর্ণগন্ধের সব রকম অভিঘাত সামলে নিয়েছে। তার মধ্যে ততক্ষণে প্রবল হয়ে উঠেছে অ্যাডভেঞ্চারের মানসিকতা। কেন বেরিয়ে যেতে বলছো আমাদের? আমরা তো কোনো ক্ষতি করতে আসিনি তোমার। নির্দ্বিধায় প্রশ্ন করে বসল মন্দিরা। ততক্ষণে অন্ধকারে আমাদের চোখ সয়ে এসেছে। এবারে তাই দেখতে পেলাম সেই ঘরের মালিককে, বছর 20-22 এক তরুণ। হিলহিলে লম্বা শরীরটায় আবরণ বলতে কোমরে জড়ানো এক ফালি কাপড়, তাছাড়া গলায় বাহুতে অজস্র পুঁতি আর পাথরের মালা তাগা ইত্যাদি। মসৃণ কালো ত্বকের ওপরে
সেই সব রঙিন ডোরার মতন গয়নাগুলোর জন্য তাকে অবিকল একটা শাঁখামুটি সাপের মতোই লাগছিল। সাপের মতনই পলকহীন তীব্র চোখের দৃষ্টি সে স্থিরভাবে ধরে রেখেছে মন্দিরার মুখের ওপর, এবং এক ফনাতরা সাপের মতনই ধীরে, খুব ধীরে দুলছে তার শরীর। निकल जाओ यहाँ से। मेरे पूजा के वक्त यहाँ पे आने का हिम्मत तुम लोगों का कैसे हुआ? निकल जाओ, नहीं तो मैं तुम लोगों को। নইলে কি জানগুরু মশাই মন্ত্র পড়ে আমাদের শুয়োর বানিয়ে দেবে? ভূপতিদার রসিকতায় মন্দিরা খিলখিল করে হেসে উঠল। আমি ওর হাত ধরে টেনে ঘরের বাইরে নিয়ে যাবার চেষ্টা করতেই মন্দিরা একটা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। আরে দাঁড়াও না, অত ভয় পাচ্ছ কেন? দেখছো তো ছেলেটা নেশা করে দাঁড়াতেই পাচ্ছে না। নেশা করুক আর যাই করুক, সেটাও নিজের ঘরের মধ্যেই করেছে মন্দিরা। তোমার কোনো অধিকার নেই এই ঘরে ঢুকে ওকে বিরক্ত করার। থামো তো, লেকচার দিও না। আমার অনেক দিনের ইচ্ছে এরকম একটা বুজরুকের পেছনে লাগার। এইসব আদিবাসী পুরোহিতরা না কিভাবে সরল লোকগুলোকে আতঙ্কিত করে রাখে জানো? আজ মুক্তির সামনেই আমি ওর ঘাড় ধরে মাটিতে মুখ ঘষে দেব, দেখবে সবাই ও কত বড় জানগুরু। এই ভূপতিদা, ধরুন তো লোকটার ঘাড়, চলুন বাইরে নিয়ে যাই। ভূপতিদা জানগুরুর দিকে এক পা এগোনো মাত্র সেই নেশাতুর তরুণ তার পায়ের আলতো টোকায় মেঝেতে পড়ে থাকা একটা বেতের ঝাঁপির ঢাকনাটা খুলে দিল। মুহূর্তের মধ্যে একটা কালো ফোয়ারা ছিটকে উঠল সেই ঝাঁপি থেকে, তারপর স্থির হয়ে গেল। এত বড় শঙ্খচূড় সাপ আমি আর কোথাও দেখিনি। তার ছোবলের আওতায় তখন আমরা সবাই, ভূপতিদা, মন্দিরা, আমি। সে কাকে দংশাবে সেটা তারই ইচ্ছের ব্যাপার। স্টিম ইঞ্জিনের হিস হিস শব্দের মতন আওয়াজে ভরে উঠল ঘর। ঘরের বাইরেও নিশ্চয়ই উপচে গিয়েছিল সেই সরীসৃপ চিৎকার। প্রায় বিবশ চেতনাতেও আমার কানে আসছিল বাইরে থেকে মীনা, ভৃগু, মুক্তিনাথের আকুল ডাক। পালিয়ে এসো, পালিয়ে এসো, বেরিয়ে এসো তোমরা। পালিয়েই এসেছিলাম আমরা 3 শহুরে নরনারী সেই দুপুরে, এবং আমাদের পেছনে পেছনে ধাওয়া করে এসেছিল জানগুরুর অভিশাপ। तुम दोनों जी नहीं पाओगे, तुम दोनों। इसे शमशान में ही लौट के आना पड़ेगा। मैं इंतजार करूंगा, तुम लोगों का इंतजार करूंगा। ঠিক 3 দিন লেগেছিল জানগুরুর এই অভিশাপ পূর্ণ হতে। ওই শ্মশানেই পাশাপাশি চিতা জ্বালিয়ে দাহ করেছিলাম মন্দিরা আর ভূপতিদাকে। হ্যাঁ, মনে পড়ে আমার সেই দৃশ্য। লালি নদীর হু হু হাওয়ায় আমার হাতের পাটকাঠির গুচ্ছে আগুন থাকে কি থাকে না। ছোটকা আমাকে জড়িয়ে ধরে বাবার চিতা প্রদক্ষিণ শুরু করালো। আমি তার মধ্যেই একবার মুখ তুলে দেখলাম পাশেই আর একটা চিতাকে ঘিরে আপনি প্রদক্ষিণ শুরু করেছেন, যেটা ছিল মন্দিরা কাকিমার চিতা। আপনার সেই সময়ের মুখটা আমার স্মৃতিতে গেঁথে গেছে, ভুলব না কোনোদিন। আপনার আজকের এই দুর্বল দ্বিধাদীর্ণ মুখের সঙ্গে তার কোনো মিল নেই। বড় হয়ে বুঝতে পেরেছি আপনার সেই মুখ ছিল আসলে এক ঘাতকের, এক্সিকিউশনারের মুখ, কঠোর, নির্লিপ্ত, উদাসীন। আরও একটা জিনিস মনে পড়ে, জানেন, সেই সৎকারের দিনের আগেও অমন ঘাতকের মুখ আমি আরো কয়েকবার দেখেছিলাম। হ্যাঁ, আরো কয়েকবার। অন্য কোথাও নয়, ওই লালিটারি। কখনো মীনা কাকিমার মুখে,
কখনো ভৃগু কাকার মুখে, কখনো আবার শ্যামল কাকুর মুখে ওই ঘাতকের মুখের ছায়া এসে পড়েছিল। হ্যাঁ, সেদিন আমার বাবা আর মন্দিরা কাকিমার মৃত্যু হলো তার আগের দিন বিকেলেই। আমার ঠিক মনে নেই, আমি আমি কি যেন শুনে ফেলেছিলাম, কি যেন খুব ভয়ের একটা কথা। সেই কথাটা ওরা বলা বলি করছিল, ওই ভৃগু কাকা, মিনা কাকিমা আর আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনিও ছিলেন। আর আমি সেই কথাটা বলবার জন্যে আমার বাবাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না বাবাকে। তারপর বাড়ি ছেড়ে আমি বাগানে বের হলাম। পেছন দিকে সেই কুয়োতলা, আতা গাছের ছায়া ঘন হয়ে আসছে। সেই ঝিঝি পোকাটা, কতদিন পরে ওই পোকাটার কথা আজ মনে পড়ল আপনার কথা শুনে। সেই ঝিঝি পোকাটা সোনার মোহর ছড়িয়ে দেবার মতন শব্দ করে ডাকতে শুরু করলো। আর আমি একটা আতা গাছের ডাল সরাতেই দেখতে পেলাম সেই কুয়োর বাঁধানো পাড়ের ওপর বাবা আর মন্দিরা কাকিমা। আমি পা টিপে টিপে ফিরে এসেছিলাম দয়াল বাংলোর অন্ধকারে। বলা হয়নি সেই কথাটা বাবাকে, যেটা শুনলে বাবা হয়তো মরতো না মন্দিরা কাকিমাও। না, অন্যমনস্ক হব না। শুনতে হবে, আপনি কি বলছেন, শুনতে হবে, পূরণ করে নিতে হবে আমার স্মৃতির শূন্য স্থানগুলো। বলুন আপনি, বলে যান মণিমোহন মিত্র, বলে যান। আমাদের ভ্রমণের সেটা ছিল চতুর্থ দিন। মনে আছে, দিনটা ছিল বৃহস্পতিবার। আগের দিনের সেই বিশ্রী ঘটনার কথা, মানে ওই জানগুরুর ডেরার ওই ঘটনা সকলেই মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করছিলাম, এবং সেই চেষ্টার অঙ্গ হিসেবেই সাত সকালে আমরা দুটো টাঙা ভাড়া করে রওনা দিলাম ত্রিকুট পাহাড় দেখতে। টকটকে নীল আকাশের নিচে শিরশিরে হাওয়ার মধ্যে দিয়ে ঘোড়ার খুরের রূপ রূপ আওয়াজ তুলে টাঙা যতই দৌড়ে চলল, ততই আমাদের মনে ফিরে আসতে লাগলো খুশি খুশি ভাব। এইসব জার্নিতে যেমন হয় আর কি। সবাই মিলে বেতালা গান তারস্বরে গাইলাম। রাস্তার ধারের ঝুপড়ি চায়ের দোকান থেকে ছোটনাগপুরের স্পেশাল মালাইদার চা আর ধোঁয়ার গন্ধ মাখা হোমমেড প্যাড়া কিনে খেলাম। ওর পেছনে লাগলাম। আর এইসব করতে করতে হঠাৎই ধুলো পথের একটা বাঁক ঘুরেই দেখতে পেলাম দূরের সেই মেঘের মতন পাহাড়টা একেবারে হাতের কাছে চলে এসেছে। তার গায়ে গজিয়ে ওঠা গাছপালা আর ছোট ছোট দুই একটা মন্দির দিব্যি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা টাঙা থেকে নামা মাত্র নানান ফেরিওয়ালা, পান্ডা, পুরোহিত আমাদের ঘিরে ধরল। তার মধ্যে একজন ছিল একদম ইউনিক। তার কোনো জুড়ি ছিল না সেদিনের সেই ত্রিকুট পাহাড়ের মূলে। সে হলো এক ফটোগ্রাফার। রোগা ঢ্যাঙা অবাঙালি ছেলেটার কাঁধে একটা জার্মান, একটা ভয়েটল্যাঙ্গার ক্যামেরা। টুরিস্টদের ফটো তোলাটাই তার পেশা। 25 বছর আগে ক্যামেরা জিনিসটা বেশ দুর্লভই ছিল। ফটো তোলানোর নামে তাই আপামর বাঙালির মন নেচে উঠত। আমরাও ঠিক করলাম একটা গ্রুপ ফটো তোলাবো ছেলেটাকে দিয়ে। কিন্তু প্রিন্ট পাবো কেমন করে? ছেলেটার সঙ্গে কথা বলে জানা গেল সেটা কোনো সমস্যাই নয়। পাহাড়ের ওপর আশ্রম টাশ্রম ঘুরে আসতে আমাদের যে ঘন্টা তিনেক সময় লাগবে, তার মধ্যেই সে 3টে প্রিন্ট রেডি করে রাখবে। আমার, শ্যামলের আর ভূপতিদার প্রত্যেকের একটা করে। সেই রকমই করা হলো। বিকেলে যখন দয়াল বাংলোয় ফেরার পথ ধরলাম,
তার আগেই আমাদের হাতে 3টে বড় বড় খাম চলে এসেছে। দয়াল বাংলোর গেটের সামনে যখন টাঙা এসে দাঁড়ালো তখন সন্ধ্যা নেমে এসেছে। সারাদিনের ধকলের পরে সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘরে ঢুকে আমরা পুরুষরা ডাইনিং হলের চেয়ারগুলোয় নিজেদের এলিয়ে নিলাম। মেয়েদের বললাম, তোমরা যে যার ঘরে গিয়ে পোশাক আশাক ছেড়ে ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ আমরা এখানে একটু আড্ডা মারি। ওদিকে মুক্তিনাথ রান্নাঘরে গেল চা বসাতে। অন্যমনস্কভাবেই দেখলাম মন্দিরা আমাদের জন্য নির্দিষ্ট ঘরটায় ঢুকে দরজা বন্ধ করল, আর পরক্ষণে হঠাৎই নারী কণ্ঠের তীব্র চিৎকারে বাড়িটা কেঁপে উঠল যেন। এত ভয়াবহ, এত গা হিম করে দেওয়া সেই চিৎকার যে কিছুক্ষণ আমরা চেয়ার ছেড়ে নড়তেই পারলাম না। বুঝতে পারছিলাম না ও কার চিৎকার, কোথা থেকে আসছে। সম্বিত ফিরতে আমরা সকলে দৌড়লাম ডান দিকের কোণার ঘরটার দিকে, যেটা আমাদের ঘর, যে ঘরে মন্দিরা ঢুকেছে। ঘরের দরজা ভেজানো ছিল, চাপ দিতেই খুলে গেল। আমি, ভৃগু, শ্যামল, ভূপতিদা আমরা হুড়োহুড়ি করে ভেতরে ঢুকতেই দেখি আমাদের দিকে পিছন ফিরে ঘরের মাঝখানে রাখা খাটটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরা। আঁচলটা মুঠো করে দাঁতের ফাঁকে চেপে রেখেছে ভেতর থেকে উঠে আসা আর্তনাদকে থামানোর জন্যে, কিন্তু তার পুরো শরীরটা তখনও থরথর করে কাঁপছে। হঠাৎ কি দেখে ও এত ভয় পেয়ে গেল? ওর দৃষ্টি অনুসরণ করে আমরা খাটের দিকে এগিয়ে গেলাম। তারপর যে দেখলাম তাতে আমাদের গা গুলিয়ে উঠল। একটা শকুনের মতো বড় পাখির ধড় মুন্ডু ছেঁড়া অবস্থায় আমাদের খাটে পড়ে রয়েছে। কালো কর্কশ পালকগুলো এলোমেলো ছড়িয়ে এদিক সেদিক। গলার কাছটায় থ্যাতলানো জবা ফুলের মতো কালচে রক্ত মাংস দগদগ করছে। ততক্ষণে মিনা ঘরে ঢুকে মন্দিরাকে বাইরে নিয়ে গেছে। চিৎকার শুনে ঘরে ঢুকেছে মুক্তিনাথ। সেই এগিয়ে এসে ঠ্যাং ধরে পাখিটাকে তুলল। ঠ্যাঙের রং হলুদ, না শকুন নয়, মোরগ। সাঁওতাল মহল্লাতেই কেবল এরকম দেশি মোরগ দেখা যায়। রোগা, লম্বা, লড়াইয়ের মোরগ যেমন হয়। ততক্ষণে ঘরের বাইরে ভালোই অন্ধকার নেমে এসেছে, তবু তার মধ্যেই মুক্তিনাথ তাড়াহুড়ো করে পাখিটার ধড়টা ধরে নিয়ে বাগানের এক কোনায় পুঁততে চলল। মুন্ডুটা অবশ্য আশেপাশে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমরা কয়েকজন মুক্তিনাথকে ঘিরে দাঁড়িয়েছিলাম। ও মাথা নিচু করে মাটি খুঁড়ছিল। আমাদের সবার মনেই যে প্রশ্নটা ঘুরছিল সেটাই এবারে উচ্চারণ করল ভৃগু। এসবের মানে কি মুক্তিনাথ? চান গুরু যাকে বান মারে তার ঘরে ওপন করে কালো মুরগা ফেলে দিয়ে যায়। বহুদিদিকে বান মেরেছে চান গুরু। বহুদিদি আর বাঁচবে না। বহুদিদি আর বাঁচবে না। এই তুই থাম তো, যত সব কুসংস্কারের বান্ডিল। ভূপতিদার এই ধমকানিতে কান না দিয়ে একই রকম ধীর স্বরে মুক্তিনাথ বলে চলল, আপনারা পালান, আপনারা পালিয়ে যান এখান থেকে। বুঝতে পারছেন না কত বড় বিপদ অপেক্ষা করে আছে আপনাদের জন্যে। পালান, বাঁচতে চাইলে কলকাতায় ফিরে যান কালকেই। কাল নয় মুক্তিনাথ, পরশুই আমাদের ফেরার টিকিট কাটা আছে, সে তো তুমি জানো। তাছাড়া তোমাদের যে মেলা দেখতে আমাদের এত দূরে আসা, তা না দেখেই চলে যাব? না না, কিছুতেই না। লালিটাড়ে বেশ বড় একটা আদিবাসী মেলা হতো প্রতি বছর কার্তিকের পূর্ণিমায়। আমি আগেও একবার এসে দেখেছিলাম।
নদীর চরে ভোর থেকে গভীর রাত অবধি দূর দূরান্ত থেকে সাঁওতাল নারী পুরুষরা আসত। মহুয়া, মোরগ লড়াই, বাঁশির সুর আর মাদরের বলে একদম টিপিক্যাল সাঁওতালি মেলা। সেই সন্ধ্যের থেকেই কিছুতেই আর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না। ডাইনিং হলের চেয়ারগুলোয় আমরা ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। আমরা কেউই সেই অর্থে কুসংস্কারাচ্ছন্ন ছিলাম না, কিন্তু পরিবেশের প্রভাবকে কেউ অস্বীকার করতে পারে না। ওই স্তিমিত আলো, শ্মশানের নৈকট্য, নানান বিচিত্র আওয়াজ আর সর্বোপরি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে জানগরুর পরোক্ষ হামলা আমাদের স্নায়ুকে দুর্বল করে দিয়েছিল। মনে হচ্ছিল বড় অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছে আমরা। অলৌকিক নয়, যদি কোনো জাগতিক পদ্ধতিতেই এই জানগুরু আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সেই আঘাতে বা আমরা কেমন করে আটকাবো? সঙ্গে মেয়েরা রয়েছে, একটা বাচ্চা রয়েছে। যদি ওই সাপের মতন লোকটা তার চেলা চামুন্ডাদের জুটিয়ে এনে আমাদের উপর হামলা চালায়, এই ফাঁকা মাঠের মধ্যে চারিদিকে খোলা বাড়িতে আমরা কেমন করে তা প্রতিরোধ করব? কোথাকার একটা জানোয়ার আমাদের এত সুন্দর বেড়ানোটাকে মাটি করলো। শ্যামল, এই ভৃগু, মণি, এই চল তো, চারজন মিলে ধরি গিয়ে শয়তানটাকে। এত সাহস হয় কেমন করে এর? খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে নোংরা ফেলে দিয়ে যাচ্ছে। বেধড়ক মার লাগানো দরকার হারামজাদাটাকে। ভূপতি তার নিজের কানেও বোধ হয় তার নিজের এই স্পর্ধিত উচ্চারণগুলো একটু বাড়াবাড়ি শুনিয়ে থাকবে। বাইরে তখন অকাল বর্ষার মেঘ ঘনিয়ে এসেছে। নদীর দিক থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া মালভূমির রাংচিতা, মনসা আর বাসক ঝোপের পাতার শিরশিরানি বয়ে নিয়ে আমাদের ঘরে ঢুকল। তারের সঙ্গে ঝোলানো আলোর বাল্বগুলো দুলে উঠল, আর তার সঙ্গে দুলে উঠল আমাদের চেয়ে অনেক বড় আমাদের ছায়া। সত্যি কি আমাদের? আমরা যতজন মানুষ, ছায়ার সংখ্যা তো তার চেয়ে অনেক বেশি। সেই দিকে তাকিয়ে ভূপতিদা চুপ করে গেলেন। রান্নাঘরের টিনের চালের উপর সেলাই মেশিনের মতন শব্দ করে বৃষ্টির তুমুল ফোঁটারা ঝরতে শুরু করেছে ততক্ষণে। আমরা কেউ ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম, কেউ পুরনো খবরের কাগজে ক্রসওয়ার্ডের ঘর ভর্তি করার চেষ্টা করছিলাম। ঘরের এক কোণায় একটা পুরনো আমলের সোফার ওপর পা গুটিয়ে বসে মিনা আর টুনু লুডো খেলছিল। টুনুর গলায় সেদিন আর দান চুরির অভিযোগ নিয়ে কোনো চেঁচামেচি ছিল না। ওই শিশুটিও বুঝে গিয়েছিল কি যেন একটা অস্বাভাবিকতা আমাদের উপর চেপে বসেছে। ভৃগুর রেডিওয়ে খারাপ আবহাওয়ার কারণেই বোধহয় সেদিন কেবলই থেকে থেকে কর্কশ আওয়াজ বেরোচ্ছে। ভূপতিদাই একসময় ধমকে উঠলেন, এই তুই আবার ওটা দয়া করে বন্ধ করবি। ভৃগু রেডিও বন্ধ করে দেওয়ার পরে আর কোনো শব্দ ছিল না দয়াল বাংলোয়। আমরা সবাই মনে মনে অপেক্ষা করছিলাম কখন মুক্তিনাথ আমাদের রাতের খাবার দেয়। তারপরে ঘুমের হাত ধরে কোনো রকমে এই রাতটা আমরা পার করে দিতে পারি। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে গেল। মিনা বোধহয় একবার রান্নাঘরের দিকে গিয়েছিল রান্না কতদূর দেখতে। ফেরার সময় হঠাৎই তার চোখে পড়ে বারান্দায় বেতের টেবিলের ওপর পড়ে রয়েছে আমাদের সেই ত্রিকুট পাহাড়ে তোলা ছবির খাম তিনটে। আমারই হাতে ওগুলো ছিল। আমি বোধহয় বারান্দায় বসে জুতো ছাড়বার সময় ওই টেবিলে ওগুলো নামিয়ে রেখেছিলাম। তারপর বাড়িতে ঢুকে থেকেই যা ডামাডোল, তার মধ্যে আর কারোরই খেয়াল ছিল না ছবির কথা। এখন মিনা ওগুলোকে দেখতে পেয়ে আহ্লাদিত হলো এই কথা ভেবে যে যাক, এবার হই হই করে ফটো দেখা যাবে, গুমোট আবহাওয়াটা একটু হালকা হবে। কখন যে সে ঘরে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসলো, আর কখনই বা কাউকে কিছু না বলে পরপর তিনটে খাম থেকে
তিনটে ছবি বার করে টেবিলের উপর রাখলো, আমরা সেসব কিছুই খেয়াল করিনি। খেয়াল করলাম যখন মিনা একটা অদ্ভুত আওয়াজ করে উঠল, কিছুটা বিস্ময়, কিছুটা ভয় মেশানো সেই শব্দ শুনে আমরা সচকিত হয়ে উঠলাম। কি হয়েছে মিনা? হ্যাঁ, কি হয়েছে? ভৃগু উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল। আমরা সবাই গিয়ে তার কাছে দাঁড়ালাম। মিনা কোনো কথা না বলে তার সামনে ডিনার টেবিলের ওপর ছড়িয়ে থাকা তিনটে ছবির দিকে আঙুল তুলে দেখালো। আমরা ছবিগুলোর ওপর ঝুঁকে পড়তেই বুঝলাম মিনার বিস্ময়ের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। দেখলাম তিনটে গ্রুপ ফটো থেকেই নিপুণ আঙুলে আর কারুর নয়, শুধু মন্দিরার পুরো শরীরটা কেটে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের মধ্যে প্রথম বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠলেন ভূপতি দাই। উচ্চস্বরে ডাকলেন, মুক্তি, 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 শিগগির একবার এদিকে এসো। তার ডাক শুনে রান্নাঘরের দিক থেকে দৌড়ে এলো মুক্তিনাথ। ছবিগুলোর দিকে হাতের ইঙ্গিত করে ভূপতিদা প্রশ্ন করলেন, কে করেছে এসব? এইভাবে ফটোগুলোকে নষ্ট করার মানে কি? কি হলো, কিছু বলছো না যে? উত্তর দাও। উত্তর দেবে কি? মুক্তিনাথের মুখ তখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। কোন রকমে তোতলাতে তোতলাতে সে বলল, চানগুরু যাকে বান মারে তার ঘরে ওপন করে কালো মুরগা ফেলে দিয়ে যায়। বহুদিদিকে বান মেরেছে চানগুরু। বহুদিদি আর বাঁচবে না। বহুদিদি আর বাঁচবে না। অল রাবিশ। ফুৎকারে ব্যাপারটাকে উড়িয়ে দিয়েও ভূপতিদা কিন্তু ঠিক সহজ হতে পারছিলেন না। বারবার একটা প্রশ্নই করছিলেন, যে প্রশ্নটা আমাদের সকলকেও ভাবাচ্ছিল। জানগুরু কিভাবে দয়াল বাংলোর চৌহদ্দির মধ্যে এত সহজে আনাগোনা করছে? নাকি সেটা ওর জাদু? মন্দিরা ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। ও এবার সত্যি ভয় পেয়েছে। রাতের খাওয়া নমনম করে শেষ করে আমি যখন বাইরে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তখন বারান্দার অন্য প্রান্ত থেকে পায়চারি করতে করতে ভৃগু আমার দিকে এগিয়ে এলো। বারান্দায় তখন কেবল আমি আর ও। ভৃগু আমার পাশে দাঁড়িয়ে মৃদুস্বরে আমাকে প্রশ্ন করত, আপনি ভুডুর কথা শুনেছেন মনিদা? শুনেছিলাম আফ্রিকার আদিবাসী ওঝাদের গোপন ধর্মাচরণ ভুডু। পরে কৃতদাসের সঙ্গে দক্ষিণ আমেরিকাতেও বেশ ছড়িয়ে পড়ে। বুঝতে পারছিলাম ভৃগু কেন ভুডুর প্রসঙ্গ আনছে, কারণ সেখানেও রয়েছে জানগুরুর মতন এমন মারণ উচাটন ভূত নামানোর প্রথা। সর্বোপরি রয়েছে, তার কথাই বোধহয় মনে পড়েছে ভৃগুর, যে জন্যে ও এখন এই প্রসঙ্গ তুলল। আমি ওকে প্রশ্ন করলাম, তুমি কি ভুডু ডলসের কথা ভাবছো নাকি ভৃগু? হ্যাঁ মনিদা, যাকে ভুডু ওঝা মারবে বলে ঠিক করে, ঠিক তার মতন দেখতে একটা পুতুল বানায়। তারপর ওই মৃত্যুর অপদেবতাকে চিনিয়ে দেয় সেই পুতুল। এবার শুধু পুতুল দেখে আসল মানুষটাকে মৃত্যুর খুঁজে পেতে যতটুকু সময় লাগে। আচ্ছা, বৌদির ফটোটা কি ওই রকমই কোনো কাজে লাগবে? হ্যাঁ, তখনও টিপ টিপ করে বৃষ্টি ঝরেই যাচ্ছিল। দূরে তাকিয়ে দেখলাম তারই মধ্যে দুটো আগুনের ফোঁটা বহু দূর থেকে আমাদের এই সামান্য আশ্রয়টার দিকে তাকিয়ে রয়েছে। চিতার আগুন নয়, কোনো সাপদের চোখ। ওদিকেই তো শ্মশান, ওদিকেই তো জানগুরুর ডেরা। ভৃগুর প্রশ্নে সরাসরি কোনো উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, কালকের দিনটা কোনো রকমে কাটলে বাঁচি। না 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 না, আমার কিন্তু ওই মোরগের ব্যাপারটা মনে পড়ছে না। এটা একটু আশ্চর্য নয় কি? 9 বছরের অনেক স্মৃতি মানুষের মনে থেকে যায়, আর এটা তো বেশ ভয়াবহ একটা ঘটনা। উচিত ছিল মনে থাকা, উচিত ছিল মনে থাকা, উচিত ছিল।
ছবির ব্যাপারটা যেমন। হ্যাঁ, মনে আছে। এও মনে আছে পরদিন, মানে লালিটারে আমাদের শেষ দিন সকালে কি জানি কেন খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। দেখলাম পাশে বাবা নেই। ছোটদের বুদ্ধি কিছু কম হয় না। আমি ততক্ষণে বুঝে গেছি কোথায় খুঁজতে হবে। গায়ে সোয়েটারটা চাপিয়ে পা টিপে টিপে রওনা হলাম কুয়োতলার দিকে। মন্দিরা কাকিমার গলার বাঁ পাশে একটা দগদগে কালশিটের দাগ মেঘলা আলোতেও বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। বাবা কাকিমার পেছনে দাঁড়িয়ে একটা ভেজা রুমাল দিয়ে পরম মমতায় সেই কালশিটেটার ওপর জলপট্টি দিচ্ছিল। স্যাডিস্ট। কি যে ঘৃণা করি লোকটাকে, তোমাকে বোঝাতে পারবো না। হিসিস করে উঠেছিল মন্দিরা কাকিমার গলার স্বর। সেই প্রথম তাকে শুনলাম বাবাকে তুমি বলে ডাকতে, আর সেই প্রথমবার শুনেছিলাম ওই শব্দটা, স্যাডিস্ট। প্রথমবার শুনেই শব্দটা আমার মনে গেঁথে গিয়েছিল। মানেটা আরো একটু বড় হয়ে নিজের উদ্যোগে অভিধান খুলে জেনেছিলাম। ও হ্যাঁ, তারপরেই বাবা একটা কথা বলেছিল, সেটাও দেখছি মনে থেকে গিয়েছে। তার চেয়েও বেশি ঘৃণা ও করে আমাদের। ভৃগু আর টুনুকে সঙ্গে নিয়ে আসাটাই বড় ভুল হয়ে গেল। তা না হলেই এখানে একটা হেস্তনেস্ত করে ফেলত। তুমি কি ভাবো হেস্তনেস্ত করাটা এতটাই সহজ হতো? মণিমোহন মিত্র কি কম বড় শয়তান? দেখলে না ছবি নিয়ে কি নাটকটাই না করলো। একবার কলকাতায় ফিরতে দাও, ওর শয়তানি আমি ঘুঁচিয়ে দেব। আর জলপট্টি নয়, বাবা এবার নিজের ঠোঁটটাই নামিয়ে আনলো মন্দিরা কাকিমার ক্ষতের ওপর। আর আমি হাতা গাছের তোতা পাখি নিঃশব্দে উড়ে চলে এলাম দয়াল বাংলোর বিছানায়। মণিমোহন মিত্র এখনো বলে চলেছেন, পরের দিন সকালেও বৃষ্টি থামবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। মেঘলা আকাশ থেকে টিপ টিপ করে ঝরেই যাচ্ছিল। তার সঙ্গে জোরালো হাওয়ার ঝাপটা, যাকে বলে একেবারে সাইক্লোনিক ওয়েদার। এমন দিনে কারই বা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে। আমরাও বেশ বেলা করে উঠে ডাইনিং হলে জমায়েত হলাম। আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল, আর সেই জন্যই বোধহয় মন্দিরা গলায় আঁচলটা জড়িয়ে একটা চেয়ারে জবুথবু হয়ে বসেছিল। হঠাৎই মিনা ওর পিছন দিক দিয়ে যাবার সময় কি যেন দেখে এগিয়ে এলো, সরিয়ে দিল আঁচলটা, আর তারপরেই অবাক হয়ে চেঁচিয়ে উঠল, এ কি বৌদি, গলায় কি হয়েছে? ততক্ষণে আমরাও দেখেছি সেই দাগ, কালশিটের মতন কালো। মন্দিরার গলার দুপাশে দগদগ করছে, কিন্তু মন্দিরা নিজেই দেখলাম ও ব্যাপারে কিছুই জানে না। অবাক হয়ে বলল, কই কিছু খেয়াল করিনি তো। রক্ত চুষে খেয়ে গেছে। অস্বাভাবিক গলায় কথাটা বলল মিনা। কে খেয়ে গেছে, কিভাবে খেয়ে গেছে, ব্যাখ্যার প্রয়োজন ছিল না। মন্দিরাকে ভয়াবহ রকমের ফ্যাকাশে দেখাচ্ছিল তখন। আরো একটু পরে বিছানা তুলতে গিয়ে মুক্তিনাথ আবিষ্কার করল আমাদের বিছানায় মন্দিরার হারিয়ে যাওয়া 3টি ছবির মধ্যে একটি। সেই ছবির গলায় কালো রঙের পোঁচ। এই কি তবে বহুশ্রুত সেই মারণ উচাটন? যতই এমন সব অলৌকিক কাণ্ড ঘটছিল, ততই আমাদের মনের উপর চাপ বাড়ছিল। এটা নিশ্চয়ই এই জানগুরুদের মতন ওঝা পুরোহিতদের কায়দা, শিকারকে মানসিকভাবে বিকল করে দেওয়া, যাতে সে ভয়ে অন্ধ হয়ে যায়, দৌড়ে বেড়ায় পাগলের মতন, আর এইভাবে দৌড়তে দৌড়তে পৌঁছে যায় খাদের কিনারে, ঝাঁপিয়ে পড়ে নিচে। মন্দিরা আর বহুপতিদার ক্ষেত্রে ঠিক তাই তো হলো। অভিশাপে বিশ্বাস করে ওরা যা করে বসল, তাকে আত্মহত্যাই তো বলে।
তবুও আমাদের ভেতর থেকে একটা প্রতিরোধ তৈরি হচ্ছিল। আমরা প্রত্যেকেই মনে মনে তখনও ভাবছিলাম, কিছুতেই এইসব ঝাড় ফুঁক অভিশাপের সামনে মাথা নোয়াবো না, নষ্ট হতে দেব না আমাদের আনন্দকে। আর তাই বিকেলবেলায় আমরা রওনা হলাম শহর ছাড়িয়ে জসিরির রাস্তায় সেই সাঁওতালি মেলার দিকে। কিন্তু মেলায় গিয়ে যা দেখলাম তাতে মনটা একটু দমে গেল। এমনিতে এই ধরনের মেলাগুলোতে একটা অত্যন্ত আনন্দের পরিবেশ বিরাজ করে। প্রচুর নেশা, প্রচুর হাসি, প্রচুর যৌবনের উন্মাদনায় ঢেকে যায় পসরার দৈন্য। কিন্তু দেখলাম সেবারের লালিটাড়ের মেলা তার ব্যতিক্রম। বোধহয় মেঘলা আবহাওয়ার কারণে লোক সমাগম বেশ কম ছিল। একটা খোলা জায়গায় সাকুল্যে খানকুড়ি প্লাস্টিকের খেলো জিনিস, নকল গয়না, বাসনকোসন আর মুড়ি তেলে ভাজার দোকান। সেসব দোকানের সামনেও তেমন ভিড় নেই। খোলা জায়গাটার চারপাশেই উঁচু নিচু রুক্ষ প্রান্তর, আর সে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শালমহুয়ার গাছ। বিকেল সন্ধ্যের দিকে ঢলে পড়তেই সেই হালকা জঙ্গলের এখানে ওখানে আগুন জ্বলে উঠল। জুয়া খেলা চলছিল। হ্যাঁ, নানান রকমের জুয়ার আসর বসে গিয়েছিল লালিটাড়ের সেই টার জমির ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝোপঝাড়ের আড়ালে আবডালে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। এর আগে যে দু একবার এসেছি এই মেলায়, প্রত্যেকবারই এসেছিলাম দিনের আলোয়। দেখেছিলাম অন্য রকমের এক সাদা সাপটা কেনা বেচার হাট। সূর্যাস্তের পরে সেই একই মেলার চেহারা এইভাবে বদলে যায় নাকি? জানতাম না তো। একটু ঘোরাঘুরির পরেই মনে হলো ওইসব জুয়ার বোর্ডে যত না পয়সার লেনদেন হচ্ছে, তার চেয়ে বেশি বোধহয় চলছে উত্তেজনার আঁচ পোয়ানো। সত্যিই তো, আদিবাসী মানুষজন জুয়ার বোর্ডে হারবার মতন লাখ লাখ টাকা পাবেই বা কোথায়? তাই একটু বাদে ব্যাপারটায় বেশ মজাই পেতে শুরু করলাম। সত্যি জুয়া যে এত রকমের হতে পারে তা ভাবতেই পারতাম না। ট্র্যাডিশনাল তাসের বাজি, মোরগ লড়াই এসব তো ছিলই। তাছাড়াও বড় বড় ঘুঁটি চেলে চাকতি ঘুরিয়ে আরও কতভাবেই যে জুয়া খেলা চলছিল সেখানে, সে এক দেখার মতন দৃশ্য। আরও একটু ঘোরাঘুরির পরে যেটা হলো, অন্তত আমাদের ছেলেদের মধ্যে খেলায় যোগ দেবার একটা প্রবল স্পৃহা জেগে উঠল। পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ। এদিক ওদিক থেকে আমাদের উদ্দেশ্যে প্রায়ই ডাক ভেসে আসছিল। আর একথাও বোধহয় অস্বীকার করা যায় না যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা জুয়ারি বাস করে। সেই অন্তর্গত জুয়ারির টানেই একটু বাদে আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলাম। ভৃগুকে শেষবার দেখেছিলাম একটা মোরগ লড়াইয়ের আসরকে ঘিরে থাকা ভিড়ের মধ্যে চুপচাপ মিশে যেতে। শ্যামল উবু হয়ে বসেছিল একটা তাসের জুয়ার বোর্ডের পাশে। ওকে দেখলেই বোঝা যাচ্ছিল বেশ ভালো পরিমাণ মহুয়া উদরস্থ করেছে। আমাদের ভদ্রলোকের বিবেকই বোধহয় বাধা দিচ্ছিল ভাই বন্ধুদের সামনে জুয়া খেলতে। তাই ফাঁক বুঝে ওর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম, মিশে যাচ্ছিলাম আলোর ছায়ায় জড়ানো অ্যাড্রিনালিন ঝরানো আসরের ভিড়ে। মেয়েরা ছিল না। ওরা আমাদের রকম সকম দেখে অনেক আগেই দয়াল বাংলোয় ফিরে গিয়েছিল। ওদের সঙ্গে বাধ্য হয়েই ফিরেছিল নিতান্ত অনিচ্ছুক মুক্তিনাথ। প্রান্তরের সীমানা অবধি আমি ওদের এগিয়ে দিয়ে এসেছিলাম, ওই জসিডি রোড অবধি। মুক্তিকে বলেছিলাম সাবধানে নিয়ে যাস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের চলে যাওয়া। তারপর ফিরে এসেছিলাম। যে বাজির আসরটা আমাকে প্রথম থেকেই টানছিল সেইখানে। যদি পয়সার লেনদেন ব্যাপারটা ছেড়েও দাও, তাহলেও খেলা হিসেবে ব্যাপারটা চমৎকার। তীরন্দাজি। যে জায়গাটার কথা বলছি সেটা মেলার দূরতম প্রান্ত।
সেখানে বেশ বড় একটা সমতল চট্টানের ওপর অন্তত জনা 50 আদিবাসী যুবক সার দিয়ে দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকের হাতে ঘরে তৈরি 1.5 মানুষ প্রমাণ এক একটা ধনুক, সঙ্গে একগোছা করে তীর। তীরগুলিও বেশ বড় সড়ো, তাদের পেছন দিকটা পাদকে সাজানো। সেদিকেও সেই জমায়েত থেকে অন্তত 0.5 কিলোমিটার দূরে একটা ছোট্ট পাথুরে টিলা। লালিটারে অমন অনেক ছোট ছোট টিলা রয়েছে। সেই টিলার চূড়া মশালের দাউ দাউ আগুনে আলোকিত। ওই জমায়েত আর সেই টিলার মধ্যেখানের 0.5 কিলোমিটার প্রান্তরে জোনাকির আলো ছাড়া আর কোনো আলো নেই। আলোর প্রয়োজনও ছিল না অবশ্য, কারণ তীরন্দাজদের লক্ষ্যবস্তু ছিল ওই টিলার মাথাতেই। একটা করে বাজি শেষ হওয়া মাত্র 5 জন করে যুবক ধনুক আর তীর প্রস্তুত করে এগিয়ে আসছিল। অন্যেরা তাদের পথ করে দিচ্ছিল, বাজি ধরছিল তাদের পছন্দের তীরন্দাজের ওপর। তারপরে সেই 5 যুবক ছিলা টেনে ধরছিল, আর সেই টিলার মাথায় মশালের লাল আলোর মধ্যে উড়ে আসছিল 5টা পাখি। না, সত্যি পাখি নয়, বিচারকদের ছুঁড়ে দেওয়া তুলোর রাজহাঁস। আর সেই মুহূর্তে সাঁই সাঁই করে উড়ে যাচ্ছিল 5খানা তীর। বিদ্ধ করছিল কিংবা বিদ্ধ করতে পারছিল না সেই পাখিদের। তাদের সাফল্য কিংবা অসাফল্যের উপর নির্ভর করে জুয়ার আসরে হাত বদল হচ্ছিল টাকার। আমি বরাবর শহরের বাসিন্দা। এত দূর থেকে এমন অভ্যর্থ লক্ষ্যে যে স্বর যোজনা করা যায় তা আমার ধারণার অতীত ছিল। সম্মোহিতের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছিলাম সেই অলৌকিক ধনুর্ধরদের। আমার ভেতরে উসখুস করে উঠল জুয়ারির প্রবৃত্তি। আমি ভিড়ের ভেতর গিয়ে টাকা বার করে বাজি ধরলাম আমার পছন্দের তীরন্দাজের ওপরে। তারপর অপেক্ষা করতে লাগলাম কখন আবার অগ্নিদীপ্ত টিলার চূড়ায় উড়ে যায় নকল হাঁসেরা, কখন আমার নির্বাচিত ধনুর্ধর তার অভ্যর্থ তীরে বিদ্ধ করে সেই দূরগামী লক্ষ্যকে। আমার টাকা বহু গুণ হয়ে ফিরে আসে আমার হাতে। কিন্তু তারপর কি যে হলো। এত বছর ধরে এতবার ভাবতে চেষ্টা করেছি যে তার পরের দৃশ্যের কতটা আমার নিজের দেখা আর কতটাই বা পরের অন্যদের মুখে শুনে নিজের দেখা বলে মনে করি। এখনো নিশ্চিত হতে পারিনি সে ব্যাপারে। উড়ে গেল 5টা হাঁস, ছুটে গেল 5টা তীর, আর হঠাৎই বিস্ময়ে হতবাক হয়ে না, শুধু আমি কেন, আমরা কয়েকশো মানুষ দেখলাম সেই রক্তাভ টিলার অপর পার থেকে উঠে এলো এক বিশাল দেহী মানুষ। মুহূর্তেরও ভগ্নাংশ সময়ে সেই মানুষটির মুখে ফুটে উঠল চরম বিহ্বলতা। আর তারপরেই 1, 2, 3, 3টে লক্ষ্যভ্রষ্ট তীর তার মুখে, গলায়, বুকে গিয়ে বিঁধল। পড়ে গেল সেই আগন্তুক। অন্যদের সঙ্গে আমিও দৌড়লাম টিলার দিকে। কিছুক্ষণের মধ্যে তীরবিদ্ধ মানুষটিকেও ধরাধরি করে, না, এভাবে বলা বোধহয় ঠিক হচ্ছে না, বরং বলি ধরাধরি করে নামিয়ে আনা হলো ভূপতিদার মৃতদেহ। পরে খোঁজ নিয়ে দেখেছিলাম যে টিলার ওপারে যে কটি লোককে পাহারায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল যাতে কেউ সেই দক্ষিণের ঢাল দিয়ে টিলার ওপরে উঠে উত্তর ঢালের তীর বৃষ্টির মধ্যে পড়ে না যায়, তারা সকলেই খেলা কিছুক্ষণ গড়ানোর পরে নিজেদের জায়গা ছেড়ে নেশা ভাঙ করতে চলে গিয়েছিল। কিন্তু একথা আজও বুঝতে পারিনি যে ভূপতিদা কেন ওদিকে গিয়ে টিলার মাথায় উঠেছিলেন। মৃত্যু তাকে হাত ছানি দিয়ে ওই টিলার চূড়ায় ডেকেছিল, নাকি এছাড়া এর অন্য কোনো জাগতিক ব্যাখ্যাও থাকতে পারে।
হ্যাঁ 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 হ্যাঁ, থাকতে পারে বই কি মণি কাকা। বলবো বলবো, সমস্ত কথা বলবো আপনাকে। তবে তার আগে আমাকে পৌঁছতে হবে সেই সত্যের কাছে। আজ আপনি যে কথাগুলো সত্য বলে জানেন, যে কথাগুলো আপনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমাকে বলে যাচ্ছেন, তা সত্য নয়। না 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 না, তা যে সত্য নয়। 25 বছর আগে লালিটারের সেই 7 দিনে সত্যটা ছিল অন্যরকম। তার কয়েকটা ঝলক মাত্র আমার শৈশব স্মৃতির মধ্যে ধরা আছে, আর বাকিটা আপনার অন্ধকারময় অবচেতন থেকে আমাকে খুঁড়ে তুলে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছেই রয়েছে সেই বন্ধ দরজার হারিয়ে যাওয়া চাবি, কিন্তু আপনি নিজেই আজ তা ভুলে গেছেন। আসলে কি হয়েছে জানেন? বছরের পর বছর ধরে পুলিশের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, সমস্ত জগতের কাছে কিছু মিথ্যে বলতে বলতে সেই মিথ্যেগুলোই আপনার কাছে সত্যি হয়ে গেছে। আর সেই জন্যই আমার কাজটা হয়ে গেছে আরো আরো কঠিন। আজ আমি যদি আপনার চোখের মনির সামনে একটা লোহার শিক দিয়ে এসে বলি, শিগগির বলুন আমার বাবাকে কিভাবে হত্যা করেছিলেন, যদি বলি বলুন কিভাবে মেরেছিলেন নিজের স্ত্রীকে, কে কে ছিল আপনার সাহায্যকারী, বলুন, বলতেই হবে আপনাকে, না হলে এই শিক দিয়ে আপনার চোখের মনি দুটো গেলে দেব। তাহলে আপনি ভয় পাবেন, ভীষণ ভয় পাবেন, কিন্তু তবুও আপনি কিছুই মনে করতে পারবেন না। আপনি এখন অপ্রকৃতিস্থ। আপনার কেবলই মনে পড়বে জানগুরু অর্থাৎ এক আদিবাসী পুরোহিতের অভিশাপে দুর্ঘটনায় মারা পড়েছিল আপনার বন্ধু, আর আত্মহত্যা করেছিল আপনার স্ত্রী। আর কিছু না, আর কিছুই যেন হয়নি। কোনো ঈর্ষা কাতরতা ছিল না কোথাও, কোথাও ছিল না কোনো অত্যাচার। শুধু নিশির ডাকের মতন কোনো এক ডাকে তীর বৃষ্টির সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আপনার ভূপতিদা, আর সেই একই ডাকে ইদারায় লাফিয়ে পড়েছিলেন মন্দিরা। আপনার নিজের গল্প বছরের পর বছর ধরে এইভাবে আপনাকে গিলে খেয়ে ফেলেছে মণি কাকা। আসলে গত 25 বছর ধরে অন্য সমস্ত লেখালেখি ছেড়ে দিয়ে, জীবনযাপন ছেড়ে দিয়ে, এই একটা গল্পই আপনি নিখুঁতভাবে লেখবার চেষ্টা করে যাচ্ছেন। নিজের মনের মধ্যে তাকে ভাঙছেন, পাল্টাচ্ছেন, কিছু জুড়ছেন, আবার কিছু ছেঁটে ফেলছেন। এই একটা গল্পের জন্য সমস্ত পৃথিবী থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। শামুকের মতন নিজেকে গুটিয়ে নিয়েছেন এই ছোট ঘরটার মধ্যে, যে ঘরের একটা দেওয়ালে ঝুলছে আপনার অকাল মৃতা স্ত্রীর ফটোগ্রাফ। আর সেই ছবির সামনে বসে 25 বছর ধরে আপনি একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছেন। 25 বছর আগের এক বিভৎস পাপ আর তার শাস্তির হাত থেকে বাঁচবার জন্যে যে মিথ্যেগুলো আপনি বানিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, সেই মিথ্যেগুলোই আপনাকে তিলে তিলে মেরে ফেলেছে। আপনার হাত কাঁপছে, আপনার চোখের তারা জলের ওপর কালির ফোঁটার মতন ছড়িয়ে পড়ছে। আপনি মৃত্যুর কথা বলতে গিয়ে নিজের অজান্তেই হেসে ফেলছেন মণি কাকা। তবু আপনি বলেই যাচ্ছেন এক অনৈসর্গিক অভিজ্ঞতার কথা। বলছেন ঠিক সেই মুহূর্তে যখন কিনা আপনি সবেমাত্র আমার বাবার রক্তমাখা দেহ কয়েকজন আদিবাসীর সাহায্যে জোসিডি হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তখনই অন্ধকারের মধ্যে থেকে পাগলের মতো দৌড়তে দৌড়তে এসে আপনার পায়ের কাছে আছড়ে পড়ল মুক্তিনাথ। খবর দিল মন্দিরা কাকিমা দয়াল বাংলোর পিছনের বাগানের সেই ইঁদারায় লাফিয়ে পড়েছে। আপনি এখনো একঘেয়ে সুরে বলে যাচ্ছেন সেই সব কথা, যেসব কথা নিশ্চয়ই মনে মনে আপনি কোটিবার বলে গেছেন বিগত বছরগুলোয়। যেসব কথা বলতে গেলে তাই আজকাল আপনাকে একটুও ভাবতে হয় না। হয়তো ঘুমের মধ্যেও একইভাবে বলে যান,
কেমন করে দড়িতে বেঁধে তোলা হলো মন্দিরা কাকিমার জল সব দেহ, কেমন করে পরের কয়েকদিনে পুলিশের তদন্তে বাবার মৃত্যুকে দুর্ঘটনা আর মন্দিরা কাকিমার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু পুলিশই হোক আর স্থানীয় লোকই হোক, জানগুরুর অভিশাপকেই সকলে দায়ী করল এই দুই মর্মান্তিক ঘটনার জন্যে। বলে যাচ্ছেন কিভাবে লালি নদী থেকে মাটির কলসিতে জল নিয়ে যখন নিভন্ত চিতার দিকে যাচ্ছেন, তখন হঠাৎই আপনি দেখেন ভিড়ের থেকে অনেক দূরে অন্ধকারের মধ্যে একদলা গাঢ়তম অন্ধকার হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জানগুরু। তার ফিরে যাওয়ার ভঙ্গির মধ্যে নাকি ছিল হারব্ধ কাজ সম্পন্ন হওয়ার তৃপ্তি। কিন্তু যা আপনি বলছেন তার বাইরেও আরো অনেক কিছুই যে আমার মনে পড়ছে। সেই রাতে আপনাদের মেলার মাঠে রেখে এসে আমরা দয়াল বাংলোর কোণের ঘরে লুডো খেলতে বসলাম। আমি, মিনা কাকিমা আর মন্দিরা কাকিমা। হঠাৎই আমাদের ঘরের বন্ধ জানালার ওপারে একটা মানুষের ছায়া এসে দাঁড়ালো। যদিও জানালার কাঁচের ওপারে ঘরের টিমটিমে আলো যেটুকু গিয়ে পড়েছে তাতে খুব পরিষ্কারভাবে কিছুই দেখা যায় না, তবু মনে হলো বাবা। হ্যাঁ, বাবাই কি জানি কেন মেলার মাঠ ছেড়ে একা ফিরে এসেছে দয়াল বাংলোয়, দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ উইন্ডোর বাইরে। চোখের কোণা দিয়ে বাবাকে দেখলাম, কিন্তু কে যেন আমার ভেতর থেকে আমাকে বলল, বুঝতে দিও না যে তুমি দেখেছো। মনে আছে ঠিক তক্ষুনি মন্দিরা কাকিমা লুডোয় একটা ৩ ফেলতেই সব থেকে বড় সাপটা ওর লাল ঘুটিটাকে গিলে ফেলল, একেবারে ৯৯ ঘর থেকে ৪। ধুর, ভাল লাগে না, আমি আর খেলবো না। এই বলে মন্দিরা কাকিমা ঘর ছেড়ে বেরিয়ে গেল। চোখের কোণা দিয়ে দেখলাম জানালার বাইরের ছায়াটাও পেছন ফিরে কুয়োতলার দিকে রওনা হলো। না, বাবা নয়, যদিও বাবার মতনই পোশাক আচর গায়ে, মানে প্যান্ট শার্টের বদলে ধুতি পাঞ্জাবি আর মাথায় কান ঢাকা উলের টুপি। সেও বাবার মতনই দীর্ঘদেহী। যদিও আমাদের মধ্যে জানালার কাঁচ আর অন্ধকারের ব্যবধান, তবু মা হারানো সন্তানের চোখ বাবাকে চিনতে ভুল করে না। বাবা নয়, ছোট কাকা ভৃগুনাথ দাস। বাবা সেজে মন্দিরা কাকিমাকে ডেকে নিয়ে গেল কুয়োতলার দিকে। আর খেলবো না রে টুটু, ভীষণ ঘুম পাচ্ছে আমার। কথাটা বলে মিনা কাকিমা মুখের সামনে হাতের চেটো নিয়ে গিয়ে কষ্টে সৃষ্টে একটা হাই তুলল। আমি নিশ্চিত মিনা কাকিমা ছোট কাকাকে মানে ভৃগুকে দেখেছে। আমি দেখেছি ওকে আর চোখে জানালার দিকে তাকাতে, কিন্তু এমন ভাব করছে যেন তিনি কিছুই দেখেননি। যা ঘরে গিয়ে গল্পের বই পড় যা, বাবা ফিরলে খেতে ডাকবো। যাই, আর একটু ঘরে গিয়ে শুয়ে নি। কিন্তু শুলো কোথায় মিনা কাকিমা? বেরিয়ে গেল তো। তাও আবার যাবার সময় মন্দিরা কাকিমা যে সাদা কার্ডিগানটা ছেড়ে রেখেছিলেন সেটা চট করে গায়ে গলিয়ে নিল। পরিষ্কার দেখলাম একটা টর্চ হাতে নিয়ে মিনা কাকিমা হাঁটতে হাঁটতে চলে গেল মেলার মাঠের দিকে। ফিরে এলাম বর্তমানে। চেয়ারটা টেনে নিয়ে শায়িত মণিমোহন মিত্রের একদম পাশে গিয়ে বসলাম। মৃদু স্বরে ডাকলাম, মণি কাকা। কে 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 আপনি? কে কে তুমি? মণি কাকা, আমি যে বলেছিলাম আমার নাম মৃগাঙ্ক দাস, ভুলে গেছেন না? ওই নামটা কোথায় শুনেছিলেন মনে পড়ছে? আচ্ছা, যদি বলি আমার নাম
টুনু? কিছু মনে পড়বে কি? টুনু মানে মানে ভূপতিদার ছেলে? ঠিক চিনেছেন মণি কাকা। 25 বছর পর আমাকে দেখছেন আপনি। অনেক বদলে গেছি, না চিনতে পারারই কথা। মণি কাকা, 25 বছর যে বড় দীর্ঘ সময়। এই সময়ে যেমন আমার শরীর থেকে ছোট্ট টুনুর সমস্ত চিহ্ন মুছে গেছে, তেমনি মুছে গেছে 25 বছর আগের দুটো খুনের সমস্ত সাক্ষ্য প্রমাণ, সবকিছু। হ্যাঁ হ্যাঁ, খুন খুন খুন। জানগুরু খুন করেছিল আমার স্ত্রীকে, আমার বন্ধুকে। মণি কাকা, আপনার ওই জানগুরুর গল্পটা ভীষণ ভালো। লালিটারের সেই নিস্তব্ধতা, কখনো কখনো শবযাত্রীর চিৎকার, সাপের আনাগোনা আর আলো অন্ধকারের সঙ্গে অদ্ভুতভাবে খাপ খেয়ে যায় এক ক্রুদ্ধ অতিলৌকিক ক্ষমতাশীল ব্যক্তি আর তার অভিশাপের কাহিনী। এমনই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সেই কাহিনী যে সবাই উৎসাহ হারিয়ে ফেলে 25 বছর আগে লালিটারে 2 নারী পুরুষের মৃত্যুর পিছনের অভিশাপ ছাড়া আর দ্বিতীয় কোনো কারণ ছিল কি না তা খুঁজতে। আর আপনার এই গল্পের উদ্দেশ্যও তো ছিল সেটাই, তাই না? না না, কিন্তু এছাড়াও দ্বিতীয় একটা গল্প আমি তৈরি করেছি। শুনবেন নাকি সেই গল্প? না না না। আমার এই গল্পে জানগুরু এক সাধারণ গ্রাম্য পুরোহিত মাত্র। তার অলৌকিক ক্ষমতা কিছু নেই, শুধু সাধারণের মনে সমীহ জাগানোর মতো কিছু ক্রিয়াকলাপ আছে। সেগুলোই তার ভেক, বেঁচে থাকার উপায়কাল। তবু এই সাধারণ মানুষটাকেই একটা ছোট্ট সুযোগ পাওয়া মাত্র আপনি ভিলেন বানিয়ে দিলেন। সেদিন আমরা যারা দয়াল বাংলোয় ছিলাম, একমাত্র মুক্তিনাথ ছাড়া আর কেউই তো ওই জানগুরুর তর্জন গর্জনে বিন্দুমাত্র ভয় পাইনি। হ্যাঁ, মানছি আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি তো তখন নিতান্ত ছোট বাচ্চা ছেলে। কিন্তু আপনি আপনার অসামান্য চাতুর্যের সঙ্গে সঙ্গেই বুঝে নিয়েছিলেন যে মুক্তিনাথের ভয়টাই আপনার কার্যসিদ্ধির জন্য প্রয়োজন। মুক্তিনাথ স্থানীয় লোক, তার মুখে মুখে ছড়িয়ে যাবে দয়াল বাংলোর অভিশাপের গল্প। আপনাকে আর কেউ কোনো ব্যাপারেই সন্দেহ করবে না। না, ভুল বললাম, আপনাকে নয়, আপনাদের। সেদিন দয়াল বাংলোয় আমি ছাড়া আপনারা প্রত্যেকেই ছিলেন ঘাতকের ভূমিকায়। আপনি খুন করতে চেয়েছিলেন আপনার স্ত্রীকে, যে আপনার বিকৃত অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে আশ্রয় নিয়েছিল আমার বাবার কাছে। বিপত্নিক ভূপতিনাথ, আমার বাবা, খুব সম্ভবত মন্দিরা মিত্রকে আশ্বাস দিয়েছিলেন কলকাতায় ফিরে আইনি পথে তাকে আপনার কবল থেকে মুক্ত করার। প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনর্বিবাহের। আর সে কথা নিশ্চয়ই কোনোভাবে আপনার কানে গিয়ে থাকবে, যে জন্য আপনার মনে ওদের দুজনকেই খুন করার বাসনা জেগে ওঠে। কি ঠিক বলছি তো? না না, বাকিটাও শুনুন তবে। আপনি প্রথমে যে কাজটা করেছিলেন তা হল আপনার বাকি সঙ্গীদের মনোভাব যাচাই করে নেওয়া। ভৃগুর কোনো আপত্তি ছিল না ভূপতি হত্যায়, বরং বাবার মৃত্যুতে ছোটকা যে বিরাট সম্পত্তির পরিচালনা ভার পেয়েছিল তার কথা মনে করলে মনে হয় এতে তার বিলক্ষণ উৎসাহই ছিল। আমি বড় হতে হতে অত বড় প্রকাশন ব্যবসাকে ছিবড়ে করে দিয়ে ছোট কাকা সেই পয়সায় সিঙ্গাপুরে নিজের নামে ব্যবসা ফেঁদে পালায়, যে কারণে আজ আমার নামে কানাকড়ি সম্পত্তিও নেই। তারপর কেবল প্রয়োজন ছিল মিনা আর শ্যামলকে দলে টানার। সেই কাজটা আপনার হয়ে ভৃগুই করে। মিনা আর শ্যামলকে যে সে কিসের টোপ দিয়েছিল
তা তো আপনি জানেনই। বাবার মৃত্যুর পরে খোঁজ নিয়ে দেখেছি শ্যামল রায়ের একাধিক ক্রমে 6টা রদ্দি উপন্যাস শাশ্বত প্রকাশনী থেকে প্রকাশিত হয়। বাবা বেঁচে থাকলে এই সৌভাগ্য শ্যামল রায়ের অধরাই থেকে যেত। আর এর বদলে মিনা কাকিমাকে যা করতে হয়েছিল সেই কাজটা তো খুব সামান্যই, কোনো পাপ বোধ থাকা উচিত নয় তাতে। তাহলে এই প্রাথমিক প্রস্তুতির পরে কি করলেন আপনি? 2 দিন থেকে 3 দিন ধরে নানান মারণ উচাটনের চিহ্ন ছড়িয়ে দিলেন ঘরে। কলাকাটা মোরগটা খুব সম্ভবত নিজেই জোগাড় করে এনেছিলেন। ভুলবো কেমন করে যে লালিটার আপনার পূর্ব পরিচিত জায়গা, সেখানে অমন কাজ করে দেওয়ার জন্যে 2-1জন সহযোগী জোগাড় করাটাও আপনার পক্ষে অসম্ভব নয়। ওই সব তুকতাকে মণি কাকিমা কিংবা বাবার উপরে কি প্রভাব পড়েছিল জানি না, কিন্তু মুক্তিনাথ প্রয়োজন মতো ভয় পেয়েছিল ঠিকই। তাছাড়া ওদের মৃত্যুর পরে যদি আপনি প্রচার করেন যে হ্যাঁ ওরাও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাহলে কেই বা তার প্রতিবাদ করবে বলুন? পরলোক থেকে তো বাবা কিংবা মন্দিরা কাকিমা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসবে না, বরং আপনার গল্পটা বেশ রোমহর্ষক হয়ে উঠল। নিজের স্ত্রীর গলায় নিজের 5 আঙুলের দাগকে জানগুরুর রক্তচোষার চিহ্ন বলে প্রচার করবার আইডিয়াটাও কিন্তু ব্রিলিয়ান্ট মণিকাকা। নিরুপদ্রবে কলকাতায় ফেরাটা তখন বাবা এবং মন্দিরা কাকিমার কাছে এতটাই জরুরি ছিল যে ওরা ওই কিলটা হজম করতে বাধ্য হয়েছিল। এই করতে করতেই এসে গেল লালিটারের মেলার দিন। আপনারা সবাই মিলে নিশ্চয়ই ওই দিনটাকেই জোড়া নরবলির দিন হিসেবে ঠিক করে রেখেছিলেন। আপনি নিজেই একটু আগে বললেন শ্যামল আর ভূপতিদাকে আপনি শেষবারের মতন একসঙ্গে দেখেছিলেন। কখন তাহলে ভূপতিদাকে একা ছেড়ে দিল শ্যামল? সেই তীরন্দাজির টিলার অন্য প্রান্তে গিয়ে কি? ততক্ষণে নিশ্চয়ই সেই হালকা অন্ধকারে ঢাকা টিলার চূড়ার কাছাকাছি এসে দাঁড়িয়েছে মিনা, যার পরনে মন্দিরা কাকিমার সাদা কার্ডিগান। বাবা যে মিনাকে মন্দিরা বলেই ভুল করেছিলেন এ ব্যাপারে সন্দেহ নেই। প্রচণ্ড অবাক হয়েছিলেন তিনি, আশঙ্কায় কেঁপে উঠেছিল তার বুক। তাহলে কি শয়তান মণিমোহন ওর পিছু নিয়েছে? স্বামীর হাত থেকে বাঁচবার জন্যেই কি পালিয়ে বেড়াচ্ছে মন্দিরা? ভূপতিনাথ টিলায় উঠতে শুরু করেছিলেন। অবশ্য তিনি ওপরে পৌঁছবার অনেক আগেই আশেপাশের অজস্র সুঁড়ি পথের কোনো একটা ধরে আবার টিলা থেকে নেমে মিনা কাকিমা ফিরে গিয়েছিল দয়াল বাংলোয়। আর মন্দিরাকে, তাঁর জীবনের দ্বিতীয় প্রেমকে খুঁজতে খুঁজতে আমার হতভাগ্য বাবা পৌঁছে গিয়েছিলেন 3টি ধারালো তীরের গতিপথের মধ্যে। আপনার হাতে কোনো রক্তের দাগ নেই মণিকাকা। আপনার অ্যালিবাই নিখুঁত। যখন ভূপতিনাথ মৃত্যুর মুখে ঢলে পড়ছেন তখন আপনি টিলার নিচে দাঁড়িয়ে, আর সেই একই সময়ে আর একজনও প্রেমিককে অনুসরণ করে পৌঁছে গেল মৃত্যুর আলিঙ্গনে। হ্যাঁ, মন্দিরা কাকিমা। বাবার ভৃগু কাকার শরীরের গড়ন এতই একরকম ছিল যে দিনের আলোতেও কলকাতার রাস্তায় অনেকে পিছন দিক থেকে তাদের গুলিয়ে ফেলত। আর মন্দিরা কাকিমা তো দেখেছিলেন অন্ধকারে, গাছের ছায়ায়, কুয়াশার চাদরের মধ্যে দিয়ে। তিনি দেখেছিলেন ভূপতিনাথ কুয়োর বাঁধানো পাড়ের ওপর বসে তার জন্য অপেক্ষা করছেন, যেমন এর আগেও বেশ কয়েকবার করেছেন। নিঃসংশয়ে মন্দিরা তার খুব কাছে গিয়ে বসেন, যেমন এর আগেও বেশ কয়েকবার বসেছেন তিনি। আর তারপরে ভৃগু নিশ্চয়ই খুব আলতো একটা ধাক্কাতেই তাকে, কুয়োতলাটা ছিল মূল বাড়ি থেকে অনেকটা দূরে। তাছাড়া কুয়োর নিচ থেকে যে কোনো চিৎকার পেঁচিয়ে পেঁচিয়ে আকাশের দিকে উঠে যায়, ছড়িয়ে পড়তে পারে না। ব্যাস, মিলে গেল জানগুরুর অভিশাপ অক্ষরে অক্ষরে। আজ এত বছর পরে আপনার গল্পেরও যেমন কোনো প্রমাণ নেই,
তেমনই নেই আমারও গল্পের। ভয় পাবেন না মণি কাকা, আমার মনে কোনো প্রতিহিংসার জ্বালাও নেই। কারণ আজ আমি মধ্য 30-এ পৌঁছে বুঝেছি আমাদের প্রত্যেকের বুকেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের জানগুরু। আমরা প্রত্যেকেই কখনো না কখনো মৃত্যু কামনা করি অন্য মানুষের। শুধু কেউ কেউ সেই কামনাটাকে বাস্তব করে তুলতে পারি, এই যা তফাৎ। যাবার আগে শুধু একটা জিনিস চেয়ে নিয়ে যাব আপনার কাছ থেকে, যেটার জন্যে আজ আপনার কাছে আসা। গত 25 বছর ধরে আমার ঘরের দেওয়ালে বাবার একটা ছবি টাঙানো রয়েছে। সেই ছবিতে বাবা তাঁর বাঁ দিকে তাকিয়ে রয়েছেন, একটু নিচের দিকে তাঁর দৃষ্টি। অসম্ভব করুণা বাবার চোখে। 25 বছর আগে ওই ছবি দেখে, ওই মমতাময় দৃষ্টি দেখে আপনি সহ্য করতে পারেননি। নিপুণ হাতে ব্লেড দিয়ে কেটে সরিয়ে দিয়েছিলেন করুণার পাত্রীটিকে। সেই তরুণীর ছবিটি আজ আমি নিয়ে যাব মণি কাকা, নিয়ে যাব আপনার দেওয়ালে টাঙানো মন্দিরা কাকিমার ওই ছবিটা। মিলিয়ে দেব দুটো চোখের দৃষ্টি 25 বছর বিচ্ছেদের পর। শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের ঘাতকের মুখ। আজকের গল্পের সূত্রধার ও ভৃগুর চরিত্রে কৌশিক, ছোট্ট টুনুর ভূমিকায় নীল দিগন্ত, আংশিক গল্পপাঠ ও মণিমোহনের চরিত্রে উৎপল সরকার, ভূপতির ভূমিকায় সমীরণ, জানগুরুর ভূমিকায় শুভ্রদীপ, মন্দিরার ভূমিকায় শাশ্বতী, মিনার ভূমিকায় অনন্যা, মুক্তিনাথ আংশিক গল্পপাঠ এবং টুনুর চরিত্রে আমি আকাশ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, শব্দ সংযোজন, মিক্স, মাস্টার এবং অরিজিনাল থিম মিউজিক নির্মাণে দুরিন স্টুডিও, সমগ্র পরিচালনা ও আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। সাহিত্য সমাহারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্যও করতে পারেন গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডিসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।